হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা কি অবস্থা কি অবস্থা সবার? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং তোমাদের দোয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে নতুন আরো একটা চ্যাপ্টারে স্বাগতম। আমাদের 6টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে ফিজিক্স সেকেন্ড পেপারের, সো ম্যাক্সিমাম বড় চ্যাপ্টারগুলো আমাদের শেষ। বাকি যে চ্যাপ্টারগুলো আছে সবগুলোই ছোট। যেমন আমি যদি এই চ্যাপ্টারের কথা বলি, ভৌত আলোক বিজ্ঞান আমাদের ম্যাক্সিমাম 7টা থেকে 8টার মতো ক্লাস লাগবে। এর মধ্যে আমরা চ্যাপ্টার র্যাপ আপ করে ফেলবো। আমি চাইলে একটা বড় ক্লাস নিয়ে 6টা ক্লাসের মধ্যেও র্যাপ আপ করে ফেলতে পারি। সো টার্গেট থাকবে হচ্ছে যত দ্রুত সম্ভব ভৌত আলোক বিজ্ঞান কমপ্লিট করে ফেলা। সো নেক্সট উইকের পরের উইকে হচ্ছে আমাদের হোপফুলি এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আমরা একদম ডে বাই ডে পড়বো। যেমন আজকের ক্লাসে হচ্ছে আমরা হাইগেন্সের প্রিন্সিপালটা পড়বো, একদম বেসিক যে জিনিসগুলো এই চ্যাপ্টারের শুরুতে যেটা তোমার জানা থাকাটা খুবই জরুরি। আমরা ম্যাক্সিমাম মানুষজন এগুলো স্কিপ করে চলে যাই, বাট এগুলো স্কিপ করা যাবে না। এখান থেকে এমসিকিউ আসে, এখান থেকে খ নাম্বারের প্রশ্ন আসে, ম্যাথ কখনো আসে না, বাট অ্যাডমিশন টেস্টেও তুমি এমসিকিউ এখান থেকে ফেস করতে পারো। সো দে আর থিংস ইউ হ্যাভ টু নো, যেগুলো তোমার জানা থাকলে দ্যাট উইল বি বেটার ফর ইউ। সো এটাই টার্গেট থাকবে, যত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে প্রত্যেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাওয়া এবং তোমরা সেগুলো মনোযোগ দিয়ে শুনে যাবা, ঠিকঠাকভাবে পড়বা, কারণ না পড়লে আমি কিন্তু মাইট দিব। ঠিক আছে? তো যারা ক্লাসে জয়েন করছো আমাকে একটু জানাই দিবা সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। এবং যারা প্রশ্ন করবা ভাইয়া আর কয়টা লেকচার লাগবে, আজকে মাত্র প্রথম লেকচার, অথবা প্রশ্ন করবা যে ভাইয়া এই চ্যাপ্টারে টোটাল কয়টা লেকচার লাগবে, ম্যাক্সিমাম 8টা, মিনিমাম 6টা, 6 থেকে 8টার মধ্যে ভ্যারি করবে। ঠিক আছে? ওকে, ডিপেন্ডস অন দ্য লেন্থ অফ দ্য ক্লাস। আমি কতটুকু দৈর্ঘ্যের ক্লাস নিচ্ছি তার উপর নির্ভর করবে। সকল কিছু আসলে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। ঠিক আছে? চলো আমরা শুরু করে দেই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ক্লাসে লেট করে আসেন কেন? লেট? কোথায় লেট? বাজে হচ্ছে 10টা 5। এখন 5 মিনিট তো আসলে সিস্টেম লস, এটা কি আমার দোষ বলো? আচ্ছা, আমি আসলে আজকে তোমাদের ক্লাসটা সন্ধ্যায় নিতাম। আমি হচ্ছে একটু, আজকে তো পূজা ছিল, তো আমি হচ্ছে পূজায় গেছিলাম, আসলামই একটু আগে, এসে হচ্ছে তোমাদের ক্লাসে ঢুকলাম। তো এখন তোমাদের ক্লাসটা নিয়ে তারপর রেস্ট নিব। ঠিক আছে? বাট আগে পড়াইতে হবে, না পড়াইলে মানসিক শান্তি পাবো না, সো রেস্ট নেওয়া যাবে না। সব কিছু ঠিকঠাক দাদা। ওকে, তো তরঙ্গ তো আগে একটু পড়ছিলাম, কিছু কিছু মনে আছে, তাও একটু বেসিক থেকে, মানে যতটুকু দরকার ওইটুকু একটু মনে করাই দিয়েন। অবশ্যই দিব, বাট সেটা হচ্ছে আমরা যখন ব্যতিচার পড়বো নেক্সট ক্লাসে, আজকের ক্লাসে লাগবে না। আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে তরঙ্গের কিছুটা কনসেপ্ট লাগবে এবং তরঙ্গের জাস্ট তোমার সমীকরণটা মনে থাকা লাগবে। তরঙ্গের সমীকরণ আজকেও একবার আমরা পড়বো যখন হচ্ছে আমরা ওয়েভ ফ্রন্ট পড়তে যাব বা তরঙ্গ মুখ পড়তে যাব, এবং পরের দিন হচ্ছে যখন আমরা তরঙ্গের উপরিপাতন পড়বো তখন মেইনলি আমাদের লাগবে। আমরা তরঙ্গের উপরিপাতন পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা, সুপার পজিশন অফ ওয়েভ। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তরঙ্গের উপরিপাতনটা আরেকটা বার রিভিশন দিয়ে তারপর নেক্সট ক্লাস আসার জন্য। ঠিক আছে? ওকে দাদা, আপনার ভাগ্য ভালো তাই বেঁচে গেছেন। যদি আজকে আমার প্রাইভেটের টাইমে ক্লাস দিতেন আর যদি আমার ক্লাস মিস যাইতো, 2টা চাকু, ভাই তুই কি আমার মারতি নাকি? আয় হায়, এ কি জ্বালা, কি জ্বালার মধ্যে পড়ছি। তোমরা দেখি খুন খারাপি রুম কি দাও। ও মাই গড, এটা আমি না। যাই হোক, আসো আমরা শুরু করতেছি হচ্ছে লাইট। ওকে, আমরা লাস্ট চ্যাপ্টারও লাইট নিয়ে পড়াশোনা করছি, এই চ্যাপ্টারও আমাদের পড়াশোনা লাইট নিয়ে, নেক্সট চ্যাপ্টারও আমরা পড়াশোনা করব লাইট নিয়ে। ঠিক আছে? নেক্সট চ্যাপ্টার একটা সার্টেন অংশের মধ্যে আমাদের আলো নিয়েই পড়াশোনা করা লাগবে। সো এখন এই আলো নিয়ে না অনেক সায়েন্টিস্ট অনেক রকম থিওরি দিয়ে গেছে। সো আমরা যদি একদম প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করি, একদম যদি সিগনিফিকেন্ট কিছু থিওরি নিয়ে আলোচনা করি, সবার আগে আসে হচ্ছে নিউটনের থিওরির কথা। নিউটন অনেক আগে হচ্ছে লাইট নিয়ে একটা থিওরি দিয়ে গেছিলেন। যেমন তোমরা হয়তো বা জানো, নিউটন হচ্ছে প্রিজমের যে পরীক্ষাটা, যে এক্সপেরিমেন্টটা, যেখান থেকে আলোর বিচ্ছুরণটা প্রমাণ করা হয়, সেই এক্সপেরিমেন্টটা নিউটন চালাইছিলেন। এর বাইরেও নিউটনের কিন্তু আলোর উপর আলাদা থিওরি আছে এবং সেটাকে বলা হয় হচ্ছে কর্পাসকিউলার থিওরি অফ লাইট। কি? কর্পাসকিউলার থিওরি অফ লাইট। ওকে, এখন এটাও আবার একটা প্রশ্ন যে ভাইয়া লাইটের এত এত থিওরি কেন? কারণ লাইট নিয়ে না অনেক রকমের কনফিউশন আছে। কেউ কেউ বলতো লাইট হচ্ছে কণা,
বা হচ্ছে পার্টিকেল, আবার কেউ কেউ বলতো হচ্ছে যে না লাইট কণা না, লাইট হচ্ছে তরঙ্গ। যেমন নিউটন অনেক আগে বলছিল লাইট হচ্ছে কণা, বাট নিউটন তার থিওরির মধ্যে এমন অনেক কিছু বলছিল যেগুলো আসলে সঠিক না। বাট এই থিওরি প্রায় হচ্ছে 200 বছরের মতো টিকেছিল, 200 বা 300 বছরের মতো হচ্ছে এই থিওরি টিকেছিল। কেন বলতো? কেবলমাত্র নামের জন্য। শুধুমাত্র নিউটন নামে এই থিওরিটা আসছে, এর জন্যই হচ্ছে এই থিওরি প্রায় 300 বছর টিকেছিল। বাট এই থিওরি ভুল ইন এ সেন্স হচ্ছে থিওরির মধ্যে কিছু কিছু অ্যাজাম্পশন ঠিক আছে, বাট অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে ভুল। সো নিউটন এই যে তার থিওরিটা দিছিলেন, কর্পাসকুলার থিওরি অফ লাইট, আবারও বলে রাখি আজকের ক্লাস অনেকটা গল্পের মতো হবে, অনেকটা ইতিহাস নিয়ে আলোচনা। আমরা যখন হাইগেন্স প্রিন্সিপাল পড়বো সেটাও আসলে ওয়ান কাইন্ড অফ হিস্ট্রি অ্যাবাউট দ্য থিওরি অফ লাইট। সো আজকের ক্লাসটা অনেকটা হচ্ছে হিস্ট্রিক্যাল আলোচনা, ঠিক আছে? আশা করি ধৈর্য ধরে শুনবা, মজা লাগবে। সো এই যে নিউটন যে থিওরিটা দিছিল এটা হচ্ছে বহুত আগে, 1675 মনে হয়, 1675 সালের দিকে, ঠিক আছে? এবং এরপরেও প্রায় 200 বছরের মতো হচ্ছে নিউটনের এই থিওরি টিকেছিল। এখন এই থিওরির মধ্যে নিউটন আসলে বলছিল কি, বা নিউটন লাইটকে কি হিসাবে কনসিডার করছিল? নিউটন হচ্ছে লাইটকে পার্টিকেল বা কণা হিসাবে চিন্তা করছিল। কি? পার্টিকেল বা কণা। নিউটন বলেছিল লাইট হচ্ছে ছোট্ট ছোট্ট কণা দিয়ে তৈরি বা ছোট্ট ছোট্ট পার্টিকেল দিয়ে তৈরি। ওকে, এবং সেই পার্টিকেলের বিভিন্ন রকম বৈশিষ্ট্য নিয়েও সে আলোচনা করছিল তার থিওরির মধ্যে। পরবর্তীতে এমন অনেক ফেনোমিনন আছে যেগুলো হচ্ছে নিউটনের থিওরি দিয়ে প্রমাণ করা যায় না, এবং 1850 সালের দিকে হচ্ছে একটা এক্সপেরিমেন্ট হয়। সেই এক্সপেরিমেন্টে পানির মধ্যে আলোর যে বেগ সেটা মেজার করা হয়, এবং তারপর জানা যায় যে না, নিউটন যে থিওরিটা দিয়ে গেছিল সেটা আসলে ভুল। বাট চিন্তা করো, এই যে একটা ভুল থিওরি, সেটা প্রায় 1675 সাল থেকে 1850 সাল পর্যন্ত টিকেছিল। চিন্তা করা যায়, ক্রেজি ভাই, প্রায় 200 বছর টিকেছিল। কিসের জন্য? ওই যে খালি নামটার জন্য। ওকে, যাই হোক, এরপর হচ্ছে হাইগেন্স এসে বলছে যে না, আলো তো কণা না, আলোর মধ্যে তরঙ্গ ধর্ম আছে, এবং সেই তরঙ্গ ধর্ম দিয়ে আলোর অনেকগুলা বৈশিষ্ট্য হাইগেন্স ব্যাখ্যা করতে পারছে, বা অনেকগুলা ফেনোমেনন আছে যেগুলো হচ্ছে লাইট শো করে, সেগুলো ব্যাখ্যা করা গেছে। বাট নিউটনের থিওরি দিয়ে হচ্ছে ওটা ব্যাখ্যা করা যায় না। পরবর্তীতে তোমরা চ্যাপ্টার 8-এ গিয়ে পড়বা আইনস্টাইনের সেই ফেমাস এক্সপেরিমেন্ট ফোটো ইলেকট্রিক ইফেক্ট, এবং আইনস্টাইন কিন্তু নোবেল প্রাইজ পাইছিল ফোটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। আমরা অনেকে মনে করি যে আইনস্টাইন নোবেল প্রাইজ পাইছে রিলেটিভিটির জন্য। না, আইনস্টাইন যে নোবেল প্রাইজ পাইছিল সেটা হচ্ছে ফোটো ইলেকট্রিক ইফেক্টের জন্য, রিলেটিভিটির জন্য না। মোস্ট প্রবাবলি 1915 সালে হচ্ছে তিনি ফোটো ইলেকট্রিক ইফেক্ট আবিষ্কার করেন, এবং 1921 সালের দিকে হচ্ছে তিনি নোবেল পান। ওকে, এবং থিওরি অফ রিলেটিভিটি না, তার আগেই দিছিল, ঠিক আছে? যাই হোক, সো এই হচ্ছে আমাদের সবার আগে একটু পড়াশোনা করা লাগবে নিউটনের থিওরি নিয়ে। যদিও এটা তোমাদের বইয়ের মধ্যে নাই, বাট হচ্ছে অনেকটা হিস্টোরিক্যাল অ্যানালাইসিসের জন্য আমি চাইলাম হচ্ছে একটু আলোচনা করে রাখি। তোমাদের প্রিভিয়াস ইয়ারের বড় ভাই আপুদের ক্ষেত্রে আলোচনা করছিলাম, সো তোমাদের ক্ষেত্রে একটু আলোচনা করে রাখাটা সুন্দর হবে। তাহলে আসেন, নিউটন কি কনসিডার করছিল? নিউটনের থিওরি অফ লাইট। নিউটন বলছিল আলো কণা দিয়ে তৈরি। আলো কি দিয়ে তৈরি? কণা বা ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। এবং এই কণার সে কিছু বৈশিষ্ট্য বলছিল। সে বলছিল এই যে কণাগুলা, এই কণাগুলা ডিফারেন্ট শেপের হবে। কি? ডিফারেন্ট শেপের। এমন না সবগুলা কণা একই রকম দেখতে, না, এক একটা কণা এক এক রকম দেখতে। আবার সেই কণাগুলা ডিফারেন্ট সাইজের হবে। ওকে, এমনও না সবগুলা কণার আকার সমান, আকৃতি তো ডিফারেন্টই, তাদের আকারও হবে ডিফারেন্ট। এটা নিউটন বলে গেছিল, ঠিক আছে? দেন নিউটন বলছিল এই কণাগুলা হাইলি ইলাস্টিক। কি? হাইলি ইলাস্টিক। হাইলি ইলাস্টিক মানে কি? মানে এদের মধ্যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা অনেক বেশি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে কণাগুলা, এদের হচ্ছে ভেলোসিটি অনেক হাই, ঠিক আছে? এদের ভেলোসিটি কি? এদের ভেলোসিটি হচ্ছে অনেক অনেক হাই বা অনেক হাই ভেলোসিটির, ঠিক আছে? সো মোটামুটি এই কয়েকটা জিনিস। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাসলেস বা ভরহীন। হ্যাঁ, মাসলেস বা ভরহীন কেন? আচ্ছা তুমি চিন্তা করো, তোমার মাথার উপর আমি লাইট ফেললাম, ঠিক আছে? মাথার উপর যদি আমি লাইট ফেলি, তুমি কি মাথার মধ্যে আঘাত অনুভব করো যে আলোর কণা এসে হিট করতেছে, ব্যথা পাচ্ছি ভাই? না, এরকম তো করো না। এখান থেকে নিউটন চিন্তা করে বলছিলেন যে হ্যাঁ, তাইলে মনে হয় আলোর যে কণাগুলো আছে সেগুলোর মধ্যে কোনো ভর নাই। পরবর্তীতে আইনস্টাইন তার এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখান যে হচ্ছে আলোর যে কণা, তার স্থির অবস্থার ভর শূন্য, বাট গতিশীল অবস্থায় আলোর কণার ভর আছে, বাট সেটা অনির্ণেয়, আমরা নির্ণয় করতে পারি না। ওকে, বাট নিউটন বলে গেছিল আলো হচ্ছে কণা দিয়ে তৈরি, সেই কণাগুলো ডিফারেন্ট শেপের, ডিফারেন্ট সাইজের, হাইলি ইলাস্টিক এবং হচ্ছে ম্যাসলেস। ওকে, দেন নিউটন বলেছিল এই যে কণাগুলা, এই কণাগুলা সবসময় সরল পথে চলে। কণাগুলো কি করে? কণাগুলো সর্বদা সরল পথে চলে, ঠিক আছে? সরল পথে চলে। আমরা চ্যাপ্টার 6-এও পড়ে আসছি আলো কিভাবে চলে। আলো যদি মাধ্যম পরিবর্তন না করে,
তাহলে কিন্তু আলো সরল পথেই চলে, আলো কিন্তু দিক পরিবর্তন করে না। যদিও তুমি এই চ্যাপ্টারে দেখবা আলো দিক পরিবর্তন করে, একটা শার্প এইজে গিয়ে যখন আলো হিট করে তখন আলো আর সরল পথে যাইতে পারে না, আলো যেখানে যাওয়ার কথা না বাঁকায় সেখানে প্রবেশ করে। সেটা আবার নিউটনের থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে, সেটা হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে ব্যাখ্যা করা যায়, যেটা আমরা দেখবো ডিফ্র্যাকশন অফ লাইট। সো কণাগুলো সর্বদা সরল পথে চলে, এটা হচ্ছে নিউটন বলে গেছিলেন। দেন হচ্ছে বিভিন্ন মাধ্যমে কণার বেগ হচ্ছে বিভিন্ন রকম, বিভিন্ন মাধ্যমে কণার বেগ বিভিন্ন রকম। দেখো কণার বেগ বিভিন্ন রকম, এক একটা মাধ্যমে কণার বেগ হবে এক এক রকম। এবং এইটাই তো হয়, আলোর কি সকল মাধ্যমে বেগ সমান নাকি? না, এক একটা মাধ্যমে বেগ এক এক রকম। পানিতে বেগ এক রকম, বাতাসে বেগ আর এক রকম, কাচের মধ্যে বেগ আর এক রকম। এবং এখানে নিউটন একটা ধারণা দিয়ে গেছিলেন যে মাধ্যম যত ঘন হবে, নিউটন বলছিল মাধ্যম যত ঘন হবে বেগ তত বেশি হবে। যেমন শব্দের ক্ষেত্রে এটা হয়, শব্দের কথা চিন্তা করো, বাতাসে শব্দের বেগ কম কিন্তু কঠিন পদার্থের মধ্যে কিন্তু শব্দের বেগ বেশি। ওকে, সো মাধ্যমের ডেনসিটি যত বেশি হয় দেখা যায় শব্দের বেগের মান কি হয়, তত বেড়ে যায়। ঠিক আছে, সো মাধ্যম যত ঘন হবে, ঘন হবে বেগ তত বেশি হবে, বেগ কি হবে, তত বেশি হবে। এইটা হচ্ছে বলছিলেন নিউটন। ওকে, এবং এই যে কথাটা বলছিল এখান থেকেই না তার থিওরিটা ভুল প্রমাণিত হয়, একটু পরে আমরা আসতেছি, সমস্যা নাই। এর পাশাপাশি নিউটন বলছিল বিভিন্ন বিভিন্ন কালারের জন্য, ঠিক আছে, বা ডিফারেন্ট কালারের জন্য, ডিফারেন্ট কালারের জন্য, লেখো কালারের জন্য কণাগুলার শেপ এবং সাইজ ডিফারেন্ট হবে। কণাগুলোর শেপ এবং সাইজ কি হবে, ডিফারেন্ট হবে। ওকে, ডিফারেন্ট হবে। এই হচ্ছে নিউটনের থিওরি। নিউটন আলো নিয়ে এই কথাগুলা বলে গিয়েছে আমাদের, এবং যে বললাম যেমনটা প্রায় 200 বছর মানুষ এইসব কথাই বিশ্বাস করছে। যদিও হাইগেন্স প্রিন্সিপাল, নিউটনের প্রিন্সিপালের বা নিউটনের যে থিওরি তার মাত্র 3 বছর পরে আসছিল, বাট মানুষ বিশ্বাস করে নাই, কারণ নিউটনকে সবাই অনেক মেনে চলতো। নিউটন ভুল হইতে পারে, এটা কি মানা যায়? মানা তো যায় না। সো হাইগেন্সের প্রিন্সিপালই বরঞ্চ মানুষ মানতো না, যদিও ওইটা অনেকাংশে ঠিক ছিল, বাট নিউটনের প্রিন্সিপাল সবাই মেনে চলতো। ওকে, এখন আমরা একটু দেখবো এই যে নিউটনের যে থিওরিটা, এই থিওরি দিয়ে কি কি ব্যাখ্যা করা যায়, আলোর কি কি ধর্ম আমরা ব্যাখ্যা করতে পারি এবং কি কি ধর্ম আমরা ব্যাখ্যা করতে পারি না। আসে, সো প্রথম কথা আমরা একটু দেখি ব্যাখ্যা করা যায় কি কি। ওকে, প্রথম আমরা কি দেখব, ব্যাখ্যা করা যায় কি কি। লেখো ব্যাখ্যা করা যায় কি কি, ব্যাখ্যা করা যায় ভাইয়া। লেখেন 1 নাম্বার, আলোর সরল রৈখিক গতি। কি সরল রৈখিক গতি, বা এটাকে বলা হয় রেক্টিলিনিয়ার প্রপাগেশন। আমরা পড়ছিলাম এটা, তোমাদের যদি মনে থেকে থাকে, আলো সর্বদা সরল পথে সামনের দিকে আগায় যায়, এটাকে বলা হয় রেক্টিলিনিয়ার প্রপাগেশন। এইটা আমরা নিউটনের থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারি, কারণ নিউটন বলে গেছে আলোর যে কণাগুলা তারা সর্বদা সরল পথে সামনের দিকে আগায় যাবে। তার মানে আলো তো সোজা পথেই যাচ্ছে, তার মানে রেক্টিলিনিয়ার যে প্রপাগেশনটা আছে লাইটের, সেটা আমরা নিউটনের থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারতেছি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। এইটা নিউটনের থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়। ওকে, রিফ্লেকশন অফ লাইট। আচ্ছা, এটা কেমনে ব্যাখ্যা করা যায়? দেখো, নিউটন এই যে রিফ্লেকশনটা, এটাকে কনসিডার করছিল একটা ইলাস্টিক কলিশন হিসেবে। যেমন ধরো এটা হচ্ছে একটা বিভেদ তল, এটা কি একটা বিভেদ তল। ধরো এই পাশ থেকে আলোর কণা আসছে, কি আসছে, এই পাশ থেকে আলোর কণা আসছে। ওকে, এবং এই কণাগুলা এই বিভেদ তলের মধ্যে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটাইছে, দেন সেই স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটিয়ে তারা এই বরাবর ফিরে গেছে। ওকে, তুমি যদি সংঘর্ষটাকে স্থিতিস্থাপক ধরো তাহলে দেখবা আপতন কোণের মান প্রতিফলন কোণের সমানই হইতেছে। তার মানে নিউটন এই সংঘর্ষটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ কনসিডার করে আলোর যে প্রতিফলন সেটাও প্রমাণ করে দিছিলেন। ঠিক আছে, স্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝেছো? একদম সহজ। তার মানে নিউটনের থিওরি দিয়ে আমরা রিফ্লেকশন অফ লাইট কিন্তু ব্যাখ্যা করতে পারি। 3 নাম্বার যেটা ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ। ওকে, আলোর প্রতিসরণ। আচ্ছা ভাইয়া, আলোর প্রতিসরণ কেমনে ব্যাখ্যা করা যায়? আচ্ছা বলো, আলোর প্রতিসরণ তোমাকে কি বলে? সেটা হচ্ছে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন আলো অভিলম্বের দিকে চেপে আসবে, আর যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাই তো? সো নিউটন এটাকে ব্যাখ্যা করছিল এভাবে। ধরো এই হচ্ছে বিভেদ তল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিভেদ তল যেখানে রিফ্র্যাকশনটা ঘটবে, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। এখন লেটস সাপোজ এটা হচ্ছে লাইটার মিডিয়াম বা রেয়ারার মিডিয়াম বা বলতে পারো হালকা মাধ্যম,
এবং এটা হচ্ছে ঘনমাধ্যম বা ডেন্সার মিডিয়াম। আচ্ছা, আলো আসছে কিভাবে? আলো এসেছে এভাবে, এই যে আলোর কণা আসছে, নিউটন আলোকে কি হিসাবে চিন্তা করছে? কণা। সো আলোর কণা আসছে এইভাবে। সুন্দর হয় না? আরেকটা বার কি? চলো আরেকটা বার তোমাদের জন্য জাতির খাতিরে আরেকটা বার। কি আর বলবো বলো, জাতির উন্নতি করতে করতে নিজের জীবনটারে যে কি করলাম। যাই হোক, এখন হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলোর প্রবেশ করবে বা আলোর কণা প্রবেশ করবে, তখন কণা তো একই দিকে যাবে, যে আমি যেদিকে যাচ্ছি সেদিকে যাব। বাট ঝামেলাটা কি হয়, যেটা ঘন মাধ্যম সেখানে কি ডেনসিটি বেশি না? ডেনসিটি যদি বেশি হয়, এখানে তো প্রচুর পরিমাণ অণুপরমাণু আছে, তারা কি করবে? তারা হচ্ছে একটা হায়ার অ্যাট্রাকশন ফোর্স অ্যাপ্লাই করবে। হালকা মাধ্যমে আলোর কণা যতটুকু অ্যাট্রাকশন ফোর্স অনুভব করবে, ঘন মাধ্যমে তার চেয়ে বেশি পরিমাণ ফোর্স অনুভব করবে। এটা বলছে হচ্ছে নিউটন। তাহলে যদি বেশি পরিমাণ ফোর্স অনুভব করে, দেখা যাবে ফোর্স এই দিকেও অনুভব করতেছে, এই দিকেও, এই দিকেও, এই দিকেও, এই দিকেও, এই দিকেও, এই দিকেও, এই দিকেও। দেখা যাবে নিচের দিকে একটা নিট ফোর্স আছে, এবং সেই নিট ফোর্সের প্রভাবে আলো তার গতিপথ থেকে হালকা একটু সরে আসবে। কোন দিকে? এই দিকে। তুমি চিন্তা করো, একটা বস্তু এই দিকে যাইতেছে, তুমি তার উপর এই দিক বরাবর বল দিছো, সে কি একটু এই দিকে সরে আসবে না? এই দিকে সরে আসবে। এইটাই হচ্ছে নিউটন বলছে তার থিওরি অফ লাইটের মধ্যে, যে আলোর কণা হালকা একটু অভিলম্বের দিকে সরে আসবে। এবং এভাবে হচ্ছে সে আলোর প্রতিসরণও ব্যাখ্যা করে দিয়ে গেছে তার এই কর্পাসকিউলার থিওরি দিয়ে। বুঝতে পেরেছেন? বাট সে ব্যাখ্যা করতে পারে নাই অনেক কিছু। কি কি সে ব্যাখ্যা করতে পারেনি? এগুলো সে ব্যাখ্যা করতে পারছে। আলোর যে রেক্টিলিনিয়ার প্রপাগেশন, এটা আলোর ধর্ম, এটা চোখেই দেখা যায়, আলো সরল পথে চলতেছে, তার মানে অবশ্যই এটা তো প্রমাণ করাই লাগবে। আলোর প্রতিফলন হয়, সেটা অবশ্যই প্রমাণ করা লাগবে, পারছে। আলোর প্রতিসরণ হয়, সেটাও প্রমাণ করা লাগবে, পারছে। পারে নাই কি কি? লেখো, ব্যাখ্যা করতে পারে নাই বা সক্ষম হয় নাই। আহারে আমার হাতের লেখা, যাই হোক, ব্যাখ্যা করতে সক্ষম হয়নি। ঠিক আছে, সক্ষম হয়নি। কি কি ব্যাখ্যা করতে সক্ষম হয়নি? প্রথমটা, আলোর ব্যতিচার। নিউটনের যে থিওরি, সেটা দিয়ে ইন্টারফারেন্স অফ লাইট বা আলোর ব্যতিচার ব্যাখ্যা করা যায় না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আলোর ডিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন অফ লাইট বা অপবর্তন। আলোর অপবর্তন সে ব্যাখ্যা করতে পারে নাই। তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে আলোর সমবর্তন। কি? সমাবর্তন বা সমবর্তনও বলা হয়, বা পোলারাইজেশন অফ লাইট। এই তিনটা জিনিস হচ্ছে নিউটনের থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না। ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এটা একটু মাথায় রাখো। অ্যাডমিশনের জন্য, এইচএসসির জন্য, এখান থেকে রিটেন আসবে না, বুঝছো? নিউটনের থিওরি থেকে তোমাকে ক খ দিবে না, তোমাকে দিবে এমসিকিউ। নিউটনের থিওরি দিয়ে কি কি ব্যাখ্যা করা গেছে? এই যে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারছো। কি কি ব্যাখ্যা করা যায় নাই? এই যে এই জিনিসগুলো হচ্ছে ব্যাখ্যা করা যায় নাই। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। ওকে, এখন এই নিউটনের থিওরি ফেল করলো কিভাবে? শোনো, 1800, আচ্ছা, লাইটের যে বেগ বা আলোর যে বেগ, এটা কে মাপছিল বলতো? ওই যে ওলে রোমান নামে একজন সায়েন্টিস্ট ছিলেন। মোস্ট প্রবাবলি 1676 সালের দিকে হচ্ছে তিনি প্রথম শূন্য মাধ্যমে আলোর বেগ মাপেন। 1850 সালের দিকে একজন সায়েন্টিস্ট ছিলেন, কি নাম, আমি নামটাও ভুলে গেছি, কোফল্ট না কি যেন একটা নাম, যাই হোক নামটা সঠিক খেয়াল নাই। সো 1850 সালের দিকে হচ্ছে একজন সায়েন্টিস্ট পানিতে আলোর বেগ নির্ণয় করে, পানিতে আলোর বেগ নির্ণয় করে, এবং দেখা যায় পানিতে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের চেয়ে কম। এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? আমরা কি জানি, শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়। যখন আলো পানিতে যায় তখন কি পানিতে আলোর বেগ কমে যায় না? অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ কমে যায়। এবং এইটা এক্সপেরিমেন্টালি প্রমাণ করে হচ্ছে 1850 সালে একজন সায়েন্টিস্ট। ওকে, এটা হচ্ছে এতদিন তো থিওরিটিক্যালি বলতো মানুষজন, এক্সপেরিমেন্টালি প্রমাণ হয় 1850 সালের দিকে, এক্সপেরিমেন্টালি। ওকে, এবং তারপর নিউটনের থিওরি কোল্যাপস করে। কেন? কারণ নিউটন বলে রাখছিল যে মাধ্যম যত ঘন হবে আলোর বেগ তত বেশি হবে। এখন পানি তো বাতাসের চেয়ে ঘন, বাট পানিতে কি আলোর বেগ বেশি? না, পানিতে তো আলোর বেগ কম। তার মানে নিউটনের থিওরিতে গ্যাঞ্জাম আছে, এবং এরপর নিউটনের থিওরিটা বর্জিত হয়। এখন তুমি কি কোথাও পড়ো নিউটনস থিওরি অফ লাইট? পড়ো না। কেন? কারণ 1850 সালেই সেটা আসলে বর্জিত হয়ে গেছে, তার আগ পর্যন্ত এটা নিয়ে স্টাডি করা হইতো। বুঝতে পেরেছি? মোটামুটি ক্লিয়ার আইডিয়া? আচ্ছা, নিউটনের পর আরেকজন সায়েন্টিস্ট, ফরাসি সায়েন্টিস্ট হচ্ছে তোমার, ফরাসি না ডাচ, ডাচ মোস্ট প্রবাবলি, আমার নিজের আসলে খেয়াল নাই কোন এক দেশের সায়েন্টিস্ট, হাইগেন্স। ঠিক আছে, যদি এটার প্রনাউন্সিয়েশনটা একটু অন্যরকম, অয়গেন্স বলে, বাট আমরা বাংলাতে হাইগেন্সই বলবো। সো হাইগেন্স হচ্ছে লাইটের আরও একটা থিওরি দেয়, যেটাকে বলা হয় ওয়েব থিওরি অফ লাইট। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়েব
থিওরি অফ লাইট। ঠিক আছে, এটা হচ্ছে হাইগেন্স প্রিন্সিপাল। এখন এটা কত সালে আসছে? এটা আসছে হচ্ছে 1678 সালে। নিউটন কত সালে দিছিল? নিউটন দিছিল 1675 সালে, মানে মাত্র 3 বছর পর। এবং এইটা দিয়ে আলোর ব্যতিচার, আলোর অপবর্তন এগুলোও ব্যাখ্যা করা যায়, বাট মানুষ না এটা মানতো না। মানুষ এটা বিশ্বাস করে না যে না, নিউটনের উপর দিয়ে কোনো থিওরি হইতে পারে না। ওই যুগেও মানুষ আমাদের মতোই ছিল, যাই হোক, মানুষ বিশ্বাস করে নাই। বাট পরে এসে জানা গেছে যে না, নিউটনের থিওরিটাই ভুল ছিল, বরং এইটাই ছিল অনেকাংশে সঠিক। এটা যে পুরোপুরি সঠিক ছিল তাও না, এটার মধ্যে অনেক ভুল অ্যাজাম্পশন আছে, বাট ইট ওয়াজ বেটার দ্যান নিউটনস ওয়ান। নিউটন যেটা দিয়েছিল তার চেয়ে বেটার ছিল। এখন এই যে থিওরিটা, এই থিওরিতে লাইটকে কণা হিসেবে কনসিডার করা হয় না। দেখো, আমরা একটু আগে যে থিওরিটা পড়ে আসলাম, নিউটনের কর্পাসকুলার থিওরি, সেখানে লাইটকে সে কি হিসেবে চিন্তা করছিল? কণা। হাইগেন্স বলেন না, লাইট আসলে কণা না। তাহলে লাইট কি? হাইগেন্স বলছে লাইট হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ। এখানেও কিন্তু সমস্যা আছে, লাইট কিন্তু মেকানিক্যাল ওয়েভও না। হাইগেন্স ধরছে, হাইগেন্স মেকানিক্যাল ওয়েভ ধরেই সব কিছু প্রমাণ করছে। এবং আমরা চ্যাপ্টার 9-এ যে ওয়েভটা পড়ে আসছি সেটাও কিন্তু মেকানিক্যাল ওয়েভ। বাট লাইট কিন্তু মেকানিক্যাল ওয়েভ না, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সেটা আমরা এই চ্যাপ্টারে পড়াশোনা করবো যে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কীভাবে তৈরি হয়, কীভাবে প্রপাগেট করে, পয়েন্টিং ভেক্টর কীভাবে বের করে, সব কিছু আমরা পড়বো, মোস্ট প্রবলি নেক্সট ক্লাসে পড়বো। বাট হাইগেন্স বলছে যে না, লাইট হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। লাইট কি? মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। ওকে, মেকানিক্যাল ওয়েভ কাকে বলে? যারা ভুলে গেছো তাদের কি মাইট দিব? বলো। যারা যান্ত্রিক তরঙ্গ ভুলে গেছো তাদের আমি কি করব? বলো। যান্ত্রিক তরঙ্গ কি? যেই তরঙ্গ চলাচলের জন্য মাধ্যম দরকার হয়। তার মানে হাইগেন্স বলেই গেছেন যে আলো চলাচলের জন্য মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া আলো চলাচল করতে পারবে না। মেকানিক্যাল ওয়েভ মানে হচ্ছে যে তরঙ্গ চলাচলের জন্য মাধ্যম দরকার হয়, চলাচলের জন্য মাধ্যম দরকার হয়। ঠিক আছে, দরকার হয়। বুঝেছো? একদম ইজি, ক্লিয়ার? ওকে। এখন মেকানিক্যাল ওয়েভের মধ্যেও কিন্তু দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আলো কোন ধরনের তরঙ্গ? আলো আসলে অনুপ্রস্থ তরঙ্গ, বাট সেটা যদিও হাইগেন্স বলে যায় নাই, বাট আলো অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাও আসলে টেকনিক্যালি একটা অনুপ্রস্থ তরঙ্গই হয়ে দাঁড়ায়। তাহলে লাইটের সমীকরণ কিরকম হইতে পারে? দেখো, একটা মেকানিক্যাল ওয়েভের সমীকরণ কি ছিল তোমাদের মনে আছে কিনা? ধরো আমি একটা ওয়েভ আঁকলাম, ওয়েভে হচ্ছে এই বরাবর ওয়াই, এই বরাবর হচ্ছে এক্স, বিভিন্ন কণার সরণ আমরা একসাথে আঁকতেছি কোন একটা সার্টেন টাইমে। ধরো গ্রাফ দেখতে এরকম, একটা সার্টেন টাইম গ্রাফটা দেখতে কিরকম? এরকম একটা নির্দিষ্ট সময়, তোমরা জানো আই গেস, পরবর্তী মুহূর্তে এই গ্রাফ চেঞ্জ হয়ে যাবে। এটা ধরো টি সেকেন্ডের গ্রাফ। কিসের গ্রাফ? টি সেকেন্ডের গ্রাফ। এখন টি তম সেকেন্ডে তুমি এই যে এই কণাটার সরণ বের করতে চাও, ঠিক আছে? এই কণার সরণ কত? ওয়াই। সেটা সমীকরণ কি হবে? সমীকরণ হবে হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমীকরণ মেকানিক্যাল ওয়েভের জন্য। সো হাইগেন্স না এই সমীকরণ ধরেই সব কিছু প্রমাণ করছে। দেখবা আমরা যখন ব্যতিচার পড়ব, আমরা যখন অপবর্তন পড়ব, সবসময় আমরা এই একই সমীকরণই নিয়ে আসতেছি, কারণ আমরা ব্যতিচার, অপবর্তন সব কিছু পড়ব হাইগেন্সের প্রিন্সিপাল দিয়ে। এবং হাইগেন্স লাইটকে কি হিসাবে কনসিডার করছে? মেকানিক্যাল ওয়েভ। সো আমরা যত যা প্রমাণ করব, আমরা প্রমাণ করব লাইটকে মেকানিক্যাল ওয়েভ হিসেবে কনসিডার করে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু না। বাট অ্যাকচুয়ালি লাইট কি? অ্যাকচুয়ালি লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যদিও সেটা ধরে আমরা প্রমাণ করব না, আমরা ধরে নিব আলো একটা যান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, তাহলে এই থিওরি আসার পর মানুষের মধ্যে বিভিন্ন রকমের নাক শিটকানো চলে আসছে যে না, আলো কণা, নিউটন বলছে কণা, আপনি আবার এসে তরঙ্গ বলতেছেন কেন? যদিও তার কথা হচ্ছে অনেকদিন মানুষ বিশ্বাস করে নাই, অবশেষে গিয়ে মানুষ অনেক লাস্টে বিশ্বাস করছে, সে হয়তো বা জীবিত অবস্থায় সেটা দেখে যেতে পারে নাই। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? এখন আসো আমরা একটু হাইগেন্স প্রিন্সিপাল সম্পর্কে একটু বিস্তারিত জানবো, যে তার প্রিন্সিপালের মধ্যে সে কি কি জিনিসপত্র ধরে নিছিলেন। এখন দেখো, তুমি যখন একটা থিওরি দিবা বা কোনো একটা সায়েন্টিস্ট যখন থিওরি দেয়, তারা না আগেই কিছু কিছু জিনিস বলে নেয় যে হ্যাঁ, তুমি যদি এই এই জিনিসগুলো মেনে চলো তাহলে আমার থিওরি খাটবে, বাট যদি এই জিনিসগুলো মেনে না চলো তাইলে আমার থিওরি খাটবে না। এরকম হাইগেন্সও কিছু কিছু ব্যাপার বলে নিছিলেন। যেমন প্রথমে হাইগেন্স কি বলছিল? হাইগেন্স বলছিল আলো একটা তরঙ্গ। কেমন তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ। তার মানে তুমি যদি হাইগেন্স প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে চাও, তোমার ধরেই নেওয়া লাগবে আলো একটা যান্ত্রিক তরঙ্গ, আদারওয়াইজ কিন্তু হাইগেন্স প্রিন্সিপাল খাটবে না। এখন আলো যদি ভাইয়া সত্যি সত্যি যান্ত্রিক তরঙ্গ না হয়, তাহলে তো হাইগেন্স প্রিন্সিপাল এমনিতেই ইনভ্যালিড হয়ে যায়, যেটা আসলে ইনভ্যালিড। বাট যদি আলো যান্ত্রিক তরঙ্গ হইতো, তাহলে হাইগেন্স প্রিন্সিপাল অবশ্যই খাটতো। ঠিক আছে, সো হাইগেন্স ধরেই নিয়েছে আলো
যান্ত্রিক তরঙ্গ। আলো কি? মেকানিক্যাল ওয়েভ। লেখো, মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ মানে যেন কি? আলো সঞ্চালনের জন্য তাহলে মাধ্যম দরকার। এখন ধরো ওই যুগেও তো অনেক বুদ্ধিমান মানুষ ছিল। বুদ্ধিমান মানুষ কি খালি এই যুগেই বিলং করে না, ওই যুগেও বিলং করতে। তখন না মানুষের মধ্যে প্রশ্ন জাগছে যে আচ্ছা, আলো যদি যান্ত্রিক তরঙ্গ হয় তাহলে এই হচ্ছে সূর্য। ওকে, এটা কি? এটা হচ্ছে সূর্য। সূর্য থেকে আলো আসতেছে, কোথায় আসতেছে? এই হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীতে আলো আসতেছে। পৃথিবীর চারপাশে কি আছে? বায়ুমণ্ডল আছে, ঠিক আছে? এখানে বায়ুমণ্ডল আছে, বুঝলাম। এইটুকু জায়গা জুড়ে বায়ুমণ্ডল আছে, তার মানে এখানে একটা মাধ্যম আছে। বাট এখানে তো কোনো মাধ্যম নাই, এটা তো শূন্য মাধ্যম। তাহলে আলো এখান থেকে এখানে কিভাবে আসতেছে? এটা হচ্ছে সবচেয়ে বড় কনফিউশন, যে এখানে তো কোনো মাধ্যমই নাই। আপনি বলতেছেন আলো একটা যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ চলাচলের জন্য তো মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া আলো মুভ করবে কিভাবে একটা শূন্য স্থানের মধ্যে দিয়ে? তখন এখানে নতুন আরো একটা থিওরি আসে, সেটাকে বলা হয় হচ্ছে ইথার থিওরি। এটা যে হাইগেন্স দিছে এমন না, অনেক সায়েন্টিস্ট ইথারের কথা বলছিলেন বা ইথারের অস্তিত্বের কথা বলছিলেন। তাদের ভাষ্য মতে আমরা যেটাকে শূন্য স্থান হিসাবে মনে করি বা যেখানে আমরা মনে করি কোনো মাধ্যম নাই, সেখানে আসলে আছে ইথার। তার মানে এই যে যেটাকে আমরা শূন্য স্থান ভাবতেছি সেটা আসলে শূন্য স্থান না, সেটা হচ্ছে ইথার দ্বারা পরিপূর্ণ। ইথার কি জিনিস? ইথার হচ্ছে এক ধরনের মাধ্যম। ইথার কি? ইথার হচ্ছে এক ধরনের মাধ্যম বা মিডিয়াম, যার মধ্যে দিয়ে আলো সঞ্চালিত হয়। এখন এই মিডিয়ামের না একটা স্পেশাল প্রপার্টি আছে। এই যে ইথার, এই মিডিয়ামটা খুবই ডাইলিউট। ডাইলিউট মানে হচ্ছে ঘনত্ব খুবই কম, ঠিক আছে? তাহলে তুমি এভাবেও লিখতে পারো, ঘনত্ব খুবই কম। ওকে, ঘনত্ব খুবই কম মানে ডেনসিটি কম অনেক, এবং ইলাস্টিসিটি অনেক বেশি। কি? ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা অনেক বেশি। স্থিতিস্থাপকতা অনেক বেশি। বুঝেছো? এই হচ্ছে ইথারের ব্যাপারে আলোচনা। এখন এইটা হওয়ায় সুবিধা কি হইল? দেখো, আমরা যখন শব্দ নিয়ে পড়াশোনা করছিলাম, মনে আছে কিনা তোমাদের ল্যাপ্লাস থিওরি, নিউটনস থিওরি, শব্দের বেগ বের করার জন্য, মনে আছে? আমরা দেখছিলাম একটা যান্ত্রিক তরঙ্গের কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের মধ্যে বেগ হয় হচ্ছে √, উপরে হচ্ছে ইলাস্টিসিটি, নিচে হচ্ছে ঘনত্ব। আমরা পড়াচ্ছিলাম শব্দের বেগ আমরা এভাবেই নির্ণয় করছি। পরে যে ল্যাপ্লাসের কারেকশন আসে, প্রথমে নিউটন একটা থিওরি দিছিল, সেখানে ভুল বের হয়, পরে ল্যাপ্লাসের কারেকশনের পর হচ্ছে কারেক্ট ফর্মুলা আছে, আশা করি মনে আছে। এখন দেখো, যার মধ্যে দিয়ে আলো আসতেছে সে কিরকম? তার ঘনত্ব খুবই কম, সে খুবই ডাইলিউট, মানে তার ডেনসিটি অনেক কম, এবং তার স্থিতিস্থাপকতা অনেক বেশি, মানে ইলাস্টিসিটি অনেক বেশি। তার মানে ই এর মান ইথারের অনেক বেশি। ওকে, এবং ঘনত্ব বা ডেনসিটি অনেক কম। তাইলে বলো তো ভি এর মান কি বড় আসবে না কম আসবে? ভি এর মান অবশ্যই অনেক বড় আসবে। ভাই ই আছে উপরে, রো আছে নিচে, ই এর মান অনেক বেশি, রোর মান অনেক কম, তার মানে এই ভাগফল কি আসবে? অনেক বড় আসবে। দ্যাটস ওয়াই আলোর বেগের মান চলে আসে অনেক বড়, এবং এটা তো ট্রু, আলোর বেগ তো আসলেই অনেক বেশি। এভাবে হচ্ছে মানুষ ইথারের অস্তিত্বকে জাস্টিফাই করতে চায়, যে হ্যাঁ, ইথার হচ্ছে একটা খুবই ডাইলিউট এবং হাইলি ইলাস্টিক মিডিয়াম, যার মধ্যে আলোর বেগের মানও তো অনেক বেশি আসতেছে, তার মানে ইথারের অস্তিত্ব আছে। এটা হচ্ছে মানুষ ধরে নিছিল। যদিও পরবর্তীতে মাইকেলসন মরলি নামে দুইজন সায়েন্টিস্ট ছিলেন, যারা প্রমাণ করে দেন যে না, ইথার বলে কোনো কিছুর অস্তিত্ব নাই। ওকে, সো এই যে ইথারের যে অস্তিত্ব, এটাও কিন্তু পরে ভুল প্রমাণিত হয়। ওকে, এটা ভুল প্রমাণিত করে কে? এটা ভুল প্রমাণিত করে মাইকেলসন মরলি। ভুল প্রমাণিত করে কে? ভুল প্রমাণিত করে হচ্ছে মাইকেলসন মরলি। লেখো, মাইকেলসন মরলি। যদিও মাইকেলসন মরলির পরীক্ষার উদ্দেশ্য কিন্তু ভুল প্রমাণ করা ছিল না, জানো নাকি তোমরা এগুলা? জানলে খুব ভালো, না জানলেও সমস্যা নেই। মাইকেলসন মরলি আসলে ইথারের অস্তিত্ব প্রমাণ করার জন্য হচ্ছে এক্সপেরিমেন্টটা চালাইছিলেন, বাট এক্সপেরিমেন্ট চালায় দেখেন যে না, ইথারের আসলে কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে? তো তারা যেই উদ্দেশ্য নিয়ে এক্সপেরিমেন্ট চালাইছিল সেই উদ্দেশ্য কিন্তু আসলে সফল হয় নাই। তাদের উদ্দেশ্য ছিল ইথারের অস্তিত্ব প্রমাণ করা, বাট এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে না, ইথার বলে কোনো কিছুর অস্তিত্ব আসলে নাই, এবং পরবর্তীতে এর জন্য ইথার থিওরি যেটা আছে সেটাও আসলে ভেঙে যায়, এবং আমরা এখন জানি বায়ুমণ্ডলের পর থেকে কি শুরু হয়? শূন্যস্থান শুরু হয়। তবে এখানেও একটা কনফিউশন আছে, তোমরা ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার এগুলোর নাম শুনছো কিনা? আমরা কিন্তু আমাদের ভৌত জগতের খুব অল্প সংখ্যক অংশই দেখতে পাই। দেখা যাচ্ছে
আমাদের চোখে যতটুকু ধরা পড়ে বা আমরা খালি চোখে যতটুকু দেখতে পারি, বা তুমি যে হাইলি ফাংশনাল ডিভাইসগুলো আবিষ্কার করছো, যেগুলোর কাছে জনমানুষের হয়তো অ্যাক্সেস আছে বা সায়েন্টিস্টদের অ্যাক্সেস আছে, সেগুলো দিয়ে আমরা এই জগতের 3% থেকে 5% দেখতে পারি। বাকি যে 95% সেগুলো কিন্তু ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এগুলো কিন্তু আমরা মানে আমাদের কোনো অ্যাক্সেসই নাই এখানে, আমরা জানি না এগুলোর ব্যাপারে। হয়তো বা অদূর ভবিষ্যতে এগুলোর ব্যাপারে মানুষ আরও অনেক কিছু জানতে পারবে এবং সেখান থেকে হয়তো বা আরও অনেক রকম এনার্জি সোর্সের ব্যাপারে মানুষের কাছে আইডিয়া আসবে এবং সেগুলো হোপফুলি মানব কল্যাণেই কাজে লাগবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি হাইগেন্সের থিওরি, এবং হাইগেন্সের থিওরি না এটা আসলে, হাইগেন্সের থিওরি জানার জন্য বা হাইগেন্সের থিওরি বোঝার জন্য তোমার হচ্ছে এই ব্যাপারগুলো আসলে মেনে নিতে হবে যে হ্যাঁ, প্রথমত আলো একটা মেকানিক্যাল ওয়েভ, যেহেতু মেকানিক্যাল ওয়েভ তার মানে এটা চলাচলের জন্য মাধ্যম দরকার। তাহলে ভাইয়া যেখানে শূন্য মাধ্যম সেখানে আলো কেমনে যায়? হাইগেন্স বলছে বা অন্যান্য সায়েন্টিস্টরা বলছে যে যেটাকে আমরা শূন্য মনে করতেছি সেটা আসলে শূন্য না, সেখানে এক বিশেষ ধরনের মাধ্যম আছে, সেটার নাম হচ্ছে ইথার, যে মাধ্যমটা ঘনত্ব অনেক কম, ডাইলিউট এবং ইলাস্টিসিটি অনেক বেশি। সো দেখা যায় এই মাধ্যমে আলোর বেগ অনেক বেশি হয়ে যায়, যেটাকে আমরা বলি শূন্য মাধ্যমে আলোর বেগ। ওকে, এবং পরবর্তীতে এটাও কিন্তু ভুল প্রমাণিত হয়। এটাকে ভুল প্রমাণ করে কে? মাইকেলসন মর্লি। তাদের একটা বিশেষ এক্সপেরিমেন্ট আছে, সেটা আমরা চ্যাপ্টার 8-এ গিয়ে দেখবো, মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্ট। যদিও আমরা প্রমাণ দেখবো না, আমরা জাস্ট জেনে রাখবো যে মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্টে কি হয়, কারণ প্রমাণ তোমার কোনো দিনই আসবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি, কনফিউশন নাই। ওকে, তাহলে আসো এবার হচ্ছে আমরা একটু হাইগেন্স প্রিন্সিপাল পড়া শুরু করে দিই। ওকে, তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমাদের একটু মাথায় রেখে চলা লাগবে খালি, তাহলেই হয়ে যাবে। তাহলে আসেন আমরা চলে যাব হচ্ছে হাইগেন্স প্রিন্সিপালে। এখন হাইগেন্স প্রিন্সিপাল পড়তে গেলে তোমার প্রথমেই যেটা জানা লাগবে সেটা হচ্ছে তরঙ্গ মুখ। ওকে, বা তরঙ্গ মুখের সংজ্ঞা, এটা তোমার সবার আগে জানা লাগবে। তরঙ্গ মুখ জিনিসটা কি? আচ্ছা দেখো, তরঙ্গ সম্পর্কে আমাদের আইডিয়া আছে, আমি একটু তরঙ্গ সম্পর্কে আলোচনা করেই নিই। ধরো যান্ত্রিক তরঙ্গ, আমরা এখানে যা যা পড়ছি সব কেমন তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ। এবং অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে আমরা পড়াশোনা করবো, লাইটকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ হিসাবেই কনসিডার করি। ওকে, সো ধরো একটা ওয়েবের আমি একটু ছবি আঁকতে চাচ্ছি, এই ওকে, এই ধরো এই বিভিন্ন সময়ের ছবি, ঠিক আছে? ধরো t1 সেকেন্ড, এটা হচ্ছে y, এটা হচ্ছে x। ওকে, এটা y, এটা x, এটা y, এটা x, ঠিক আছে? ধরো t1 সেকেন্ডে আমরা প্রথমে ছবিটা আঁকলাম। t1 সেকেন্ডে লাইটের ছবি দেখতে, তরঙ্গের ছবি দেখতে কিরকম হবে? ধরো t1 সেকেন্ডে তরঙ্গের ছবি দেখতে হচ্ছে এরকম। এই হচ্ছে t1 সেকেন্ডে তরঙ্গের ছবি। এই বরাবর একটু লাইন টেনে নাও, এই বরাবর, ঠিক আছে? ওকে, এগুলো তুমি খাতায় না আঁকলেও সমস্যা নাই, জাস্ট তুমি বুঝতে পারলেই হয়েছে। এগুলো যে খাতায় একদম পারফেক্টলি আঁকা লাগবে নট ম্যান্ডেটরি, আমরা তরঙ্গ আগেও পড়ে আসছি, সো এখন আসলে খুব বেশি ম্যাটার করতেছে না। ওকে, গেল। সো দেখা যাবে পর মুহূর্তে বা কিছুক্ষণ পর যদি আমরা ওই একই তরঙ্গের ছবি আঁকি, তরঙ্গ দেখতে কিরকম হবে? অবশ্যই না, তরঙ্গ দেখতে ডিফারেন্ট হবে। কিরকম হবে? হয়তো বা দেখা গেল তরঙ্গটা সামনের দিকে আগাচ্ছে, তরঙ্গটা দেখতে হয়ে গেল হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম, 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 এরকম। একই তরঙ্গ কিছুক্ষণ পর দেখতে হয়ে গেছে এরকম। ধরো তুমি আরো কিছুক্ষণ পর দেখলা, কতক্ষণ পর? ধরো তুমি t3 সেকেন্ড পর দেখলা, ঠিক আছে? t3 সেকেন্ড পর তরঙ্গটা দেখতে কিরকম? ধরো t3 সেকেন্ড পর তরঙ্গটা দেখতে এরকম। সেম তরঙ্গ কিন্তু, হ্যাঁ, একই ওয়েভ কিছুক্ষণ পর পর তার চেহারা চেঞ্জ করতেছে, এবং এটা করে তো। ওয়েভের উপর যে কণাগুলো আছে বা মাধ্যমের যে কণাগুলো আছে তারা কি ক্রমাগত সিম্পল হারমোনিক মোশনে গতিশীল না? আমরা তো পিরিয়ডিক ওয়েভ নিয়ে পড়াশোনা করছি। সো মাধ্যমের যত রকম কণা আছে সবাই কি একটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। ওয়েভ আসলে কি বলতো? ওয়েভ হচ্ছে প্রোপাগেশন অফ এনার্জি, যেটা মাধ্যমের কণাকে ডিস্টার্ব করে। মানে শক্তি সামনের দিকে আগাই যাচ্ছে মাধ্যমের কণাকে ডিস্টার্ব করতে করতে, মাধ্যমের কণাকে অসিলেট করতে করতে, কাঁপাইতে কাঁপাইতে। ওকে, তো দেখা যাবে মাধ্যমের কণাগুলো ক্রমাগত সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, প্রত্যেকটা কণা পিরিয়ডিক ওয়েভের মধ্যে। ওকে, তাহলে বলো তো এই কণাগুলোর দশা আছে না? আছে। মনে আছে কিনা? দশার কথা মনে পড়ে কিনা বলো? একটা মেকানিক্যাল ওয়েভের ফর্মুলা যদি আমরা লিখি, y is equals to a sin omega t plus kx। ওকে, এখানে কেটা কি? কে ছিল হচ্ছে 2π/λ, যেটাকে আমরা বলতাম ওয়েভ নাম্বার। মনে পড়ে? কে কি ছিল? 2π/λ। এটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা বলতাম হচ্ছে ওয়েভ নাম্বার। এগুলো ওয়েভের মধ্যে পড়ে আসছি, রিক্যাপ করে নাও এখনই। এগুলো কিন্তু লাগবে, এই চ্যাপ্টারেও কিন্তু লাগবে, তোমার ওয়েভ নাম্বার টাম্বার বের করতে বলতে পারে, ঠিক আছে? অলসো তুমি যখন দশা পার্থক্য নির্ণয় করা শিখবা, পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক দেখবা, তখন আবার এই ওয়েভ নাম্বারের ব্যাপারটা লাগবে। এটা আমরা পড়ে আসছিলাম অলরেডি একবার। কোথায় বলো তো? ওয়েভের মধ্যে পড়ে আসছিলাম, দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। সেম জিনিস এখানেও আবার পড়া লাগবে। ওকে, আচ্ছা, এই যে ওয়েভের সমীকরণটা, এই সমীকরণের মধ্যে কোন জিনিসটা কি মিন করে? এই সমীকরণের মধ্যে ওয়াই মিন করে হচ্ছে
টি সেকেন্ড পর একটা নির্দিষ্ট কণার সরণ। ওয়াই কি মিন করে? ওয়াই কি সবগুলা কণার সরণকে মিন করে? না, ওয়াই মিন করে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট কণার সরণ। যে কোনো সময় যে কোনো কণার সরণকে আমি ওয়াই দিয়ে বের করতে পারবো, পারবা যদি ওই কণার এক্স এর মান এবং যেই টাইমে তুমি সরণটা বের করতে চাচ্ছ সেই টাইমের ভ্যালু তুমি বসাও, তাইলেই বের হবে। ওকে, তার মানে ওয়াই হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট কণার সরণ। ওয়েবের সরণ কিন্তু না, ওয়েবের তো সরণ নাই। ওয়েবের কিসের সরণ ভাই? সরণ হচ্ছে কণার। ওয়েব তো এনার্জি, এনার্জি সামনের দিকে আগায় যাচ্ছে। ওয়েব তো কণা না, কণা তো সামনের দিকে আগাচ্ছে না, কণা উপরে নিচে উঠানামা করতেছে। ঠিক আছে, ওকে। তার মানে ওয়াই হচ্ছে একটা নির্দিষ্ট কণার, একটা নির্দিষ্ট কণার নির্দিষ্ট সময়ে সরণ। লেখো, নির্দিষ্ট সময়ে সরণ, অ্যাট এ সার্টেন টাইম। বুঝেছো? একদম ইজি। ওকে, এটা কি? এ হচ্ছে বিস্তার, মানে কণার ম্যাক্সিমাম সরণ যেটা হইতে পারে, ম্যাক্সিমাম অ্যালাওয়েবল সরণ। ঠিক আছে, ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। মনে আছে কিনা? ওমেগা মানে কি বলো? ওমেগা মানে হচ্ছে 2π/t। ওকে, 2π/t বা 2πf। এই সকল ফর্মুলা আবার মনে করো ভাই, লাগবে কিন্তু, বারবার বলতেছি। টি হচ্ছে সেই নির্দিষ্ট টাইম, যেই টাইম পর তুমি কণার সরণ বের করতে চাও। কে হচ্ছে ওয়েভ নাম্বার, এবং এক্স কি? এক্স হচ্ছে তুমি যেই কণাটার সরণ নির্ণয় করতে চাচ্ছ, সোর্স থেকে তার ডিস্টেন্স। যেমন তুমি বললা ভাই আমার না এই কণার সরণ লাগবে। কোন কণা? ধরো তোমার ম্যাটার অফ ইন্টারেস্ট হচ্ছে এই কণাটা। কোন কণাটা? কেবলমাত্র এই কণাটা। ওকে, এখন এই কণাটা সোর্স থেকে কতটুকু দূরে আছে? সোর্স থেকে কণাটা আছে হচ্ছে এই যে এতটুকু দূরে, ধরো এক্স মিটার দূরে। এইটা হচ্ছে এক্স। তুমি যেই কণাটা নিয়ে অ্যানালাইসিস করবা সে সোর্স থেকে কতটুকু দূরে, সেটা হচ্ছে এক্স। ভাইয়া এই কণা কি? একটু পর, এটা হচ্ছে t1 সেকেন্ডের ছবি। একটু পর এই কণাটা কোথায় যাবে ভাইয়া? একটু পর কি এই কণা সামনের দিকে আগায় যাবে? না, এই কণা এখানেই থাকবে, কেবলমাত্র উপরে নিচে ওঠানামা করবে। যেমন t1 সেকেন্ডে এই কণা কোথায় ছিল? এই কণা ছিল এখানে। তাহলে এই কণার সরণ t1 সেকেন্ডে হচ্ছে এইটা, y1। ঠিক আছে, আচ্ছা t2 সেকেন্ডে কণা কোথায় আছে? t2 সেকেন্ডে এই একই কণা আছে এখানে। তাহলে এইটা হচ্ছে t2 সেকেন্ডে কণার সরণ y2। ওকে, আচ্ছা t3 সেকেন্ডে কণা কোথায় আছে? দেখো t3 সেকেন্ডে এই সেম কণাটা আছে এখানে। তাহলে এইটা হচ্ছে t3 সেকেন্ডে কণার সরণ y3। তার মানে কণা কিন্তু সামনে পিছনে আগাচ্ছে না। ওইটা অনুদৈর্ঘ্য তরঙ্গে হয়, সামনে পিছনে অসিলেট করে। বাট অনুপ্রস্থে তরঙ্গে বা অনুপ্রস্থ পিরিয়ডিক তরঙ্গের ক্ষেত্রে কণা উপরে নিচে উঠানামা করে, সামনে পিছনে না। এবং একটা নির্দিষ্ট কণার নির্দিষ্ট সময়ে সরণ তুমি বের করতে পারবা এই সমীকরণ থেকে। ক্লিয়ার? ওকে, তাহলে বলো এই সমীকরণের মধ্যে দশা কোনটা? এই সমীকরণের মধ্যে দশা হচ্ছে এটাই, যে এই পার্টটাকে আমরা বলি হচ্ছে দশা। ঠিক আছে, বা ফেজ অ্যাঙ্গেল। কি বলা হয়? ফেজ অ্যাঙ্গেল বা দশা। তাহলে আমি যদি তোমার বলি একটা নির্দিষ্ট কণার দশা নির্ণয় করো, বলো সেই কণার দশা তুমি কেমনে বের করবা? দশা বা দশা কোণ হচ্ছে ওমেগা টি প্লাস কে এক্স। দিস ইজ দ্য ফর্মুলা। এখন ধরো আমি তোমার বললাম এই কণার দশা নির্ণয় করো, তুমি কি দশার মান বের করে ফেলতে পারবা? না, তোমার জানা লাগবে কততম সেকেন্ডের দশা, আদারওয়াইজ তুমি কেমনে বের করবা, তাই না? দশা তো একটা কি বলে, এটা তো চেঞ্জ হয় সময়ের সাথে সাথে। দশা কি হয়? পরিবর্তন হয়। যেমন টাইমের মান চেঞ্জ হইলে ওমেগা টি প্লাস কে এক্স এর মান চেঞ্জ হবে না? চেঞ্জ হবে তো। তারপরে টাইম চেঞ্জ হলেই দশা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তোমার যদি বলে দশা নির্ণয় করো, তোমার দুইটা প্রশ্ন হওয়া উচিত। প্রথম প্রশ্ন হচ্ছে কোন কণার দশা, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন সময়ের দশা। তুমি বললা এই কণার দশা এবং t1 সেকেন্ডের দশা, তখন তুমি দেখবা সোর্স থেকে এই কণা কতটুকু দূরে, এক্স পরিমাণ দূরে। সো এক্স এর মান বসাই দিবা এবং দেখবা কততম সেকেন্ডে তোমাকে দশা বের করতে বলছে, সেই সময়ের মানটা বসাই দিবা, তাইলেই দশা বের হয়ে যাবে। বুঝতে পেরেছি? তার মানে দশা কিন্তু সময়ের উপর নির্ভরশীল। প্রথম কথা, সময়ের উপর নির্ভরশীল। ওকে, এবং একই সাথে কণার উপরেও নির্ভরশীল। তুমি কোন কণার দশা নির্ণয় করছো তার উপরেও ডিপেন্ড করে। ঠিক আছে, কণার উপরেও নির্ভরশীল। কণার উপর নির্ভরশীল মানে হচ্ছে এক্স এর উপর নির্ভরশীল। কারণ তুমি যদি এই কণা না নিয়ে এই কণা নাও, তখন কি এক্স এর মান ডিফারেন্ট হবে না? সোর্স থেকে ডিস্টেন্স কি আলাদা হবে না? অবশ্যই আলাদা হবে। তার মানে দশাটা কণার উপরও নির্ভরশীল, কণার উপরও নির্ভরশীল। বুঝেছি? ক্লিয়ার? এতটুকু আইডিয়া ক্লিয়ার হয়েছে? মনে পড়ছে আবার ওয়েভ?
ওকে, ঠিক আছে, তো ওয়েভের একটা বেসিক আলোচনা হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে তরঙ্গ মুখ। এখন বোঝাটা অনেকটা ইজি হবে। দেখো তরঙ্গ মুখের প্রথমে ছবি দেখো, দেখো এই যে এখানে হচ্ছে বিভিন্ন ওয়েভ দেওয়া আছে। খেয়াল করে দেখো আমরা এখানে কিছু কণা সিলেক্ট করছি এবং সেই কণাগুলোকে একটা লাইন দিয়ে যুক্ত করছি, যুক্ত করে বলতেছি এইটাই হচ্ছে ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। ওকে, তরঙ্গ মুখ। আচ্ছা, তোমাকে যদি আমি বলি এই কণাগুলো সিলেক্ট করার কারণ কি, একটু ভালো মতো খেয়াল করো। সিমিলারলি যদি আমি এখান থেকে সিলেক্ট করতাম, আমি কোন কণাগুলো সিলেক্ট করতাম জানো? আমি সিলেক্ট করতাম এই কণা, এই কণা, এই দুইটা। ওকে, আবার সিমিলারলি যদি আমি এখান থেকে সিলেক্ট করতাম, আমি সিলেক্ট করতাম এই কণা, এই কণা এবং এই কণা। কেন? কারণ তরঙ্গ মুখের ক্ষেত্রে তোমার দেখা লাগবে কোন কোন কণা একই দশায় আছে। যেই কণাগুলা একই দশায় থাকবে তাদের নিয়েই তোমার তরঙ্গ মুখ আঁকা লাগবে। সহজ কথা, তরঙ্গ মুখ হচ্ছে সমদশা সম্পন্ন কণার সঞ্চার পথ। একই দশায় বিরাজমান কণাগুলাকে নিয়ে তুমি যদি একটা সঞ্চার পথ আঁকো, সেটাই হবে একটা তরঙ্গ মুখ। যেমন তুমি এখানে দেখো যেই কণাগুলোকে যুক্ত করছি, এই কণা, এই কণা, এই কণা, এই কণা, এই কণা, এটা একটা নির্দিষ্ট সময়ের ছবি, তাই না? দেখো তুমি যখনই একটা ওয়েভের ছবি দেখতেছো, এটা কিন্তু একটা স্টেশনারি ইমেজ। যেমন আমি যদি তোমাকে একটা পিরিয়ডিক মোশনের ছবি দেই, ধরো আমি তোমাকে বললাম একটা পর্যায়বৃত্ত গতির ছবি হচ্ছে এরকম, এক্স এ বরাবর হচ্ছে টি, এটা কি একটা পিরিয়ডিক মোশন? ওকে, এটা কি কোনো স্টেশনারি ইমেজ? না, এটা স্টেশনারি ইমেজ না, কারণ এখানে টাইম চেঞ্জ হচ্ছে। যেমন এখানে টাইমের ভ্যালু 0, এখানে ধরো টাইম 1, এখানে 2, এখানে 3, এখানে 4, টাইম চেঞ্জ হচ্ছে। বাট আমি যখন তোমাকে একটা ওয়েভের ছবি দিছি, তার মানে এটা একটা স্টেশনারি ইমেজ, মানে একটা ওয়েভ যাচ্ছে, আমি ধরো একটা ছবি তুলছি, ফোন দিয়ে একটা ছবি তুলছি বা ক্যামেরা দিয়ে একটা ছবি তুলছি, সেই ছবিটা দেখতে এরকম। টাইম চেঞ্জ হয়ে গেলে ধরো এটা t ইজ ইকুয়ালস টু 30 সেকেন্ডের ছবি, t ইজ ইকুয়ালস টু 31 সেকেন্ডে এই ওয়েভ দেখতে কিন্তু এমন লাগবে না। তার মানে এটা হচ্ছে একটা স্টেশনারি ইমেজ বা নির্দিষ্ট সময়ের ছবি। এটা ভালো মতো মাথার মধ্যে সেট করে নাও, স্টেশনারি ইমেজ বা কি নির্দিষ্ট সময়ের ছবি, নির্দিষ্ট সময়ের ছবি। বুঝেছো? আচ্ছা, এখন একটা নির্দিষ্ট সময়ে দেখো আমরা কোন কণাগুলোকে যুক্ত করছি যারা একই সাথে উপরে উঠছে, মানে কি একই সাথে বিস্তারে আছে। এই পয়েন্টগুলো কি বিস্তারকে ইন্ডিকেট করতেছে না? সিমিলারলি দেখো এই যে পয়েন্টগুলো, এগুলো কি বিস্তারকে ইন্ডিকেট করতেছে না? বিস্তারকে ইন্ডিকেট করতেছে। তাহলে কয়েকটা কণা যদি একই সাথে বিস্তারে থাকে, তার মানে কি বলো? তাদের দশা সেম। ধরো তুমি এই যেখানে চিন্তা করো, ধরো এটা হচ্ছে সোর্স, এটা কি সোর্স, বুঝছো? এটা হচ্ছে সোর্স। দেখো তো এই কণাটা সোর্স থেকে কতটুকু দূরে? এই কণাটা সোর্স থেকে x মিটার দূরে। তাহলে এই কণাটাও সোর্স থেকে কতটুকু দূরে? x মিটার দূরে। এই কণাটাও কতটুকু দূরে? x মিটার দূরে। এই কণাটাও কতটুকু দূরে? x মিটার দূরে। এই কণাটাও কতটুকু দূরে? x মিটার দূরে। তার মানে এই যে এখানে 5টা বা 6টা কণা আছে, সবাই সোর্স থেকে একই দূরত্বে আছে, মানে সবার x এর মান সেম। ওকে, আবার এটা কি একটা নির্দিষ্ট সময়ের ছবি। ধরো এটা t ইজ ইকুয়ালস টু 20 সেকেন্ডের ছবি, তার মানে এই কণা এখানে আছে t ইজ ইকুয়ালস টু 20 সেকেন্ডে, এই কণাও এখানে আছে t ইজ ইকুয়ালস টু 20 সেকেন্ডে, এই কণাও এখানে আছে t ইজ ইকুয়ালস টু 20 সেকেন্ডে। সবগুলা কণার জন্য টাইমের ভ্যালুও সেম। ওকে, এখন সবাই তো একই ওয়েভের মধ্যে বিলং করতেছে, এটাও যেই ওয়েভ, এটাও সেই ওয়েভ, একই ওয়েভ। যদি একই ওয়েভ হয় তাহলে ল্যামডা এফ এগুলোও কি সেম হবে না? সবই তো সেম হবে, তাই না? একটা নির্দিষ্ট ওয়েভের জন্য বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এগুলো তো সব সেমই হবে। যদি ল্যামডা এবং এফ সেম হয় তাহলে আমাকে বলো ওমেগা সমান কি? ওমেগা সমান হচ্ছে 2 পাই এফ। আমি বললাম এই সবগুলা তরঙ্গের এফ সেম, তার মানে কি সবগুলা তরঙ্গের ওমেগাও সেম। ওকে, আবার আমি বলছি সবগুলা তরঙ্গের ল্যামডা সেম। আমরা কি জানি? কে ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা। তাহলে যদি সবগুলো তরঙ্গের ল্যামডা সেম হয়, তার মানে সবগুলো তরঙ্গের কেও সেম। তাহলে আমাকে বলো তো এই কণার দশা কত হবে? এই কণার দশা হবে ওমেগা টি প্লাস কে এক্স। এই কণার দশা কত হবে? ভাই এই কণার দশাও তো সেমই হবে, ওমেগা টি প্লাস কে এক্স। এই কণার দশা কত হবে? সেম, কারণ সবার জন্য ওমেগার মান, টির মান, কের মান, এক্স এর মান সেম। তার মানে এই যে কণাগুলো এরা সবাই কি একই দশায় থাকা কণা, সমদশা সম্পন্ন কণা, সবগুলা কণার দশা কি সেম। সো আমাদের টার্গেটই হচ্ছে ওয়েভের উপর সেই কণাগুলো খুঁজে বের করা যাদের দশা একই। যাদের দশা একই তাদের যোগ করে আমরা যে রেখাটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে তরঙ্গ মুখ। ওকে, এবার তুমি সংজ্ঞা পড়া বুঝতে পারবা। দেখো যে কোনো মুহূর্তে কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পূর্ণ কণাগুলার সঞ্চার পথকেই কি বলা হয়? তরঙ্গ মুখ
বলা হয়। তরঙ্গমুখ বিভিন্ন রকম হইতে পারে, এটা সমতল হইতে পারে, গোলীয় হইতে পারে, বেলুন আকৃতিরও হইতে পারে, মানে সিলিন্ড্রিক্যাল শেপেরও হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে তুমি হাইগেন্স প্রিন্সিপালের মধ্যে পেয়ে যাবে, এটা আমরা সামনে দেখবো। এবং তরঙ্গমুখ সর্বদা তরঙ্গর গতির অভিমুখের সাথে লম্ব বরাবর থাকে। মানে তুমি যখন একটা তরঙ্গমুখ আঁকবা, দেখবা তরঙ্গ সবসময় তরঙ্গমুখের সাথে লম্ব বরাবর যাচ্ছে। এটা হাইগেন্সের প্রিন্সিপালের মধ্যেই পড়ে। হাইগেন্সের প্রায় 5টা থেকে 6টার মতো প্রিন্সিপাল আছে, তার মধ্যে 2টা প্রিন্সিপাল এখানে আলোচনা করা আছে। একটা হচ্ছে তরঙ্গমুখী যে বিভিন্ন আকারের হইতে পারে বা বিভিন্ন শেপের হইতে পারে, এটা আমরা দেখবো হাইগেন্স প্রিন্সিপালের মধ্যে। আর একটা হচ্ছে তরঙ্গ সর্বদা তরঙ্গমুখের সাথে লম্ব বরাবর গতিশীল হবে। ওকে, এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। বাট আপাতত তুমি বুঝো তরঙ্গমুখ জিনিসটা কি। তরঙ্গমুখ হচ্ছে তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোকে যোগ করে আমরা যে সঞ্চার পথটা পাই বা যে রেখাটা পাই, সেটা হচ্ছে তরঙ্গমুখ। যেমন তুমি পানির কথা চিন্তা করো, ধরো পানির মধ্যে তুমি একটা ঢিল ছুটছো। আচ্ছা, পানির মধ্যে ঢিল ছুটলে তুমি কি এরকম তরঙ্গ দেখো? না, তুমি কিন্তু এরকম তরঙ্গ দেখো না, তুমি দেখো এরকম কিছু। আচ্ছা, এইগুলা কি ওয়েব? না, এগুলা কিন্তু ওয়েব না, এগুলা সব তরঙ্গমুখ। এই যে এটা যেটা দেখতেছো, এটা আসলে তরঙ্গমুখ। দেখো, এটা সোর্স, সোর্স থেকে প্রত্যেকটা কণা কি সমান পরিমাণ দূরে আছে? সবগুলা x মিটার দূরে আছে, প্রত্যেকটা কণা সমান পরিমাণ দূরে, তার মানে কি সবার x এর মান সেম। একটা নির্দিষ্ট টাইমের ছবি এইটা, তার মানে এই কণা এই অবস্থানে আছে যে সময়ে, এই কণাও এই অবস্থানে আছে একই সময়ে, এই কণাও এই অবস্থানে আছে একই সময়ে, সবাই একই ওয়েভের মধ্যে বিলং করতেছে, তার মানে সবার এ ল্যামডা এবং এফ এর মান সেম। তার মানে এই যে লাইনটা আমরা আঁকছি, এই লাইনের উপর অবস্থিত প্রত্যেকটা কণার দশা কি সেম, এবং সমদশা সম্পন্ন কণাগুলোকে যোগ করে যে লাইনটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি? তরঙ্গমুখ। সো এটা একটা তরঙ্গ না, এটা একটা তরঙ্গমুখ। ওকে, তারপরে যেটা, এটাও কি বলে? একটা তরঙ্গমুখ। ওকে, তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া, যদি শুধুমাত্র কণাগুলা বিস্তারে থাকে বা সর্বোচ্চ উচ্চতায় থাকে তাহলে কি তরঙ্গমুখ? না, তাইলে তরঙ্গমুখ না, একই দশা থাকলেই হয়েছে। যেমন তুমি যদি চিন্তা করো, এই কণাগুলোর কথা চিন্তা করো, যে কণাগুলো নিচে আছে, লেট সাপোজ এটা, এইটা, 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 এরাও বলতে গেলে সমদশা সম্পন্ন কণা, তাহলে এদেরকে যোগ করে তুমি যেটা পাবা সেটাও আসলে তরঙ্গমুখ। ওকে, সো সমদশা সম্পন্ন কণাগুলোকে যোগ করে যে লাইনটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি? তরঙ্গমুখ। ক্লিয়ার মোটামুটি তরঙ্গমুখের আইডিয়া? ওকে, আশা করি বুঝতে পেরেছি। তাও একটা ছবি এঁকে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, নাহলে তোমাদের মন ভরবে না, আমার মনও ভরবে না। তো ধরো এখানে হচ্ছে একটা পয়েন্ট সোর্স আছে, কি পয়েন্ট সোর্স অফ লাইট, এটার সাথে পরিচিত হইতে হবে, কারণ এই চ্যাপ্টারে আমরা ম্যাক্সিমাম পয়েন্ট সোর্স অফ লাইট নিয়ে চিন্তা করব বা পড়াশোনা করব। পয়েন্ট সোর্স অফ লাইট বা লাইটের বিন্দু সোর্স। এখন একটা লাইট সোর্স থেকে আলো কয় দিকে যায়? আলো কিন্তু সব দিকে যায়, আলো কিন্তু কোনো নির্দিষ্ট ডিরেকশনে যায় না। তুমি যদি চারপাশে আটকায় রাখো বাধা দিয়ে, সেক্ষেত্রে হয়তো বা আলোর গতি বাধাগ্রস্ত হইতে পারে, বাট তুমি যদি মুক্তভাবে একটা পয়েন্ট সোর্সকে রাখো, সেখান থেকে আলো চারদিকে যাবে। মানে হচ্ছে এমন না যে শুধুমাত্র এইদিকে যাবে বা শুধুমাত্র এইদিকে যাবে, না, এইদিকে যাবে, এইদিকে, 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 আবার উপরেও যাবে, এই অ্যাঙ্গেলেও যাবে, এই অ্যাঙ্গেলেও যাবে, নিচের দিকেও আসবে, সব দিকে যাবে। তার মানে যে পয়েন্ট সোর্সটা, এখান থেকে লাইট যাবে সব দিকে। দেখা যাবে লাইট এই দিকে যাচ্ছে, আর একটু বড় করো, লাইট এই দিকে যাচ্ছে, ওকে, লাইট এই দিকে যাচ্ছে, ওকে, লাইট এই দিকে যাচ্ছে, 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 লাইট এদিকে যাচ্ছে, সকল দিকে লাইট যাচ্ছে। ওকে, এখন এখানে আমরা তরঙ্গমুখ আঁকবো কেমনে? দেখো, পয়েন্ট সোর্সের জন্য তরঙ্গমুখ আঁকা খুব সহজ। ধরো এই যে ছবিটা আমি আঁকছি, এটা একটা নির্দিষ্ট সময়ের ছবি, ঠিক আছে? এটা হচ্ছে টি সেকেন্ডের ছবি, টিতম সেকেন্ডে ছবিটা দেখতে এরকম। এখন যেহেতু সবগুলার সোর্স একই এবং একই তরঙ্গ, তার মানে সবার কি এফ এবং ল্যামডার মান সেম। এফ আর ল্যামডার মান যদি সেম হয় তাহলে অবশ্যই কে এবং ওমেগার মানও সেম হবে, টাইমের মান তো সেমই। তার মানে আমার এখন এমন কিছু কণা খুঁজে বের করা লাগবে যাদের দশা সমান, তাই না? দশার ফর্মুলা কি ছিল? দশার ফর্মুলা ছিল ওমেগা টি প্লাস কে এক্স। দুইটা কণার দশা সমান হওয়ার জন্য তার কি কি সমান হওয়া লাগবে? ওমেগা টি, কে এক্স, সব কিছুই সমান হওয়া লাগবে। এখন যেহেতু এটা একটা নির্দিষ্ট ওয়েভ, একই তরঙ্গ, তাহলে অবশ্যই ওমেগা আর কে এর মান তো সেমই। আবার একটা নির্দিষ্ট সময়ের ছবি, তার মানে সবার জন্য টি এর মান তো সেমই। তাহলে দশা সমান হবে কিসের মান সমান হইলে? এক্স এর মান সমান হইলে। মানে সোর্স থেকে যেই কণাগুলা সমান দূরত্ব অবস্থান করবে একটা পয়েন্ট সোর্সের জন্য, তাদেরই দশা সমান হবে। তো দেখা যাচ্ছে টিতম সেকেন্ডে তুমি কয়েকটা কণা নাও, ধরো এই কণাটা, এইটা এখান থেকে যতটুকু দূরে আছে, ধরো এই কণাটাও ততটুকু দূরেই আছে, সেম ডিস্টেন্সে।
ধরো এই কণাটাও ঠিক ততটুকু দূরেই আছে সেম ডিস্টেন্সে, এই কণাটাও ততটুকু দূরেই আছে সেম ডিস্টেন্সে, এই কণাটাও ততটুকু দূরেই আছে সেম ডিস্টেন্সে, এই কণাও ততটুকু দূরেই আছে সেম ডিস্টেন্সে, এইটাও ততটুকুই দূরে আছে সেম ডিস্টেন্সে, এইটাও ধরো ততটুকু দূরেই আছে সেম ডিস্টেন্সে, এইটাও ধরো ততটুকু দূরেই আছে সেম ডিস্টেন্সে। তার মানে কি এই প্রত্যেকটা কণার দশা সেম, কারণ তাদের ওমেগা টি কে এক্স সব কিছুর মানই সেম। তাহলে দশা যদি সেম হয়, এই কণাগুলোকে যোগ করে তুমি যে পথটা পাবা সেটাই হচ্ছে তরঙ্গমুখ। যোগ করো, যোগ করলে তুমি পাবা হচ্ছে এরকম কিছু একটা, যদিও সুন্দর হচ্ছে না, এরকম কিছু একটা পাবা, ঠিক আছে, ভালো হচ্ছে না, বাট যোগ করলে এরকম কিছুই হবে, মেনে নাও, চোখের দেখাই সব কিছু নয়, ঠিক আছে। সো দিস ইজ কল্ড ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। ওকে, ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। বলো তো এটা দেখতে কেমন হবে? ভাই এটা দেখতে বৃত্তাকার না, এটা দেখতে বৃত্তাকার না, ভুল হবে কিন্তু। এটা দেখতে হচ্ছে গোলাকার। একটা পয়েন্ট সোর্সের জন্য তরঙ্গ মুখ কি হয়? গোলাকার। কেন গোলাকার? চিন্তা করো, ধরো একটা পয়েন্ট সোর্স, ওকে, লাইট তো সব দিকে গেছে, তাহলে পয়েন্ট সোর্স থেকে ধরো 10 সেন্টিমিটার দূরে তুমি একটা তরঙ্গ মুখ আঁকতে চাও। আচ্ছা 10 সেন্টিমিটার দূরে কোথায় কোথায় কণা আছে? এখানে কণা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে সব দিকে কণা আছে। 10 সেন্টিমিটার দূরে সবাইকে যোগ করলে তুমি কি পাবা? একটা স্ফেয়ার বা গোলক পাবা। সো একটা পয়েন্ট সোর্সের জন্য তরঙ্গ মুখ কিরকম হয়? স্ফেরিক্যাল বা গোলাকার হয়। বুঝতে পেরেছি? একদম ইজি, মনে থাকবে, শিওর। সো এটা হচ্ছে হাইগেনস প্রিন্সিপালের একদম প্রথম যে নীতিটা, যে হচ্ছে আমরা পড়াশোনা করবোই তরঙ্গ মুখ নিয়ে। কারণ দেখো তুমি প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো দেখো, ধরো এই যে প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা রিলেট করতে চাই, সে কাইন্ড অফ অনেকটা লার্জার অবজেক্টের ক্ষেত্রে আলোচনা করতে গেছে বা প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করতে গেছে। প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা তরঙ্গ মুখ দেখি, তরঙ্গ কিন্তু খুব বেশি দেখি না, তাই না? তুমি যেমন পানির এক্সাম্পলটা চিন্তা করো, তুমি পানিতে কি তরঙ্গ দেখো? না, তুমি দেখো ঢেউ একসাথে উপরে উঠতেছে, তুমি দেখছো ঢেউ একসাথে উপরে উঠছে, সবগুলা পানির কণা একসাথে উপরে উঠছে, এটা কি তরঙ্গ? না, এটা তরঙ্গ মুখ। সবাই একই সাথে উপরে উঠছে, মানে কি সবাই সমদর্শ সম্পন্ন, এবং তাদের যোগ করে এরকম দেখা যাচ্ছে ঢেউটা, এটা তরঙ্গ মুখ, তরঙ্গ না, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো প্র্যাকটিক্যাল লাইফের জন্য হচ্ছে তরঙ্গ মুখ দিয়ে ব্যাখ্যা করলে ব্যাখ্যাটা ইজি হয়। ওকে, এবং হাইগেন্স কিন্তু এই তরঙ্গ মুখের কনসেপ্টটা দিয়ে বা তার যে হাইগেন্স প্রিন্সিপাল সেটা দিয়ে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ প্রমাণও করে গেছে। তোমার বইয়ের মধ্যে দেখবে একটা প্রমাণ আছে আলোর প্রতিফলন আর প্রতিসরণের, যদিও আমরা সেই প্রমাণ দেখবো না, তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, বাট আমাদের সেই প্রমাণ লাগবে না। প্রমাণটা খুব বেশি কঠিন নয়, চাইলে একবার দেখেও নিতে পারো, বাট আমাদের লাগবে না, প্রমাণ করা লাগবে না। আর লাস্টে গিয়ে যদি তোমাদের মনে হয় যে না ভাইয়া প্রমাণ না করলে আমার তো রাতে ঘুম হচ্ছে না, তাইলে ওই যে যেমনি করে তোমাদের কি যেন বলে লাস্ট চ্যাপ্টারে যেন কিসের প্রমাণ করাইলাম, নিজেই ভুলে গেছি কিসের প্রমাণ করাইছি, যাই হোক ওরকম একটা প্রমাণ তোমাদের লাস্টের ক্লাসে যা করাই দিব, যদি তোমাদের মনে হয় যে না প্রমাণ ছাড়া ভাইয়া আমার রাতের ঘুম হচ্ছে না, তাহলে ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে ভাই বুঝলাম হাইগেন্স প্রিন্সিপালে প্রথম হচ্ছে তরঙ্গ মুখ নিয়ে আলোচনা করছে, তারপর আর অনেক কিছু নিয়ে আলোচনা করছে, বাট হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে ব্যাখ্যা করা যায় কি কি, কি কি আমরা ব্যাখ্যা করতে পারবো এবং কি কি আমরা ব্যাখ্যা করতে পারবো না, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এটা একটু জেনে রাখো, সাইডে একটু লিখে রাখো, কি কি ব্যাখ্যা করা যায়। ওকে, লেখো, ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করা যায়। হাইগেন্স প্রিন্সিপাল কিন্তু শেষ হয় না, কেবলমাত্র প্রথমটা পড়ছি, আর অনেকগুলো আছে, কোনোটাই কঠিন না, সবগুলাই সহজ, এমনি বুঝে যাবো, প্যারা হবে না। তো প্রথমে লেখো ব্যাখ্যা করা যায় কি কি। ভাইয়া ব্যাখ্যা করা যায় হচ্ছে আলোর রেক্টিলিনিয়ার প্রপাগেশন। হ্যাঁ, রেক্টিলিনিয়ার প্রপাগেশন হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে ব্যাখ্যা করা যায়। কিভাবে ভাইয়া? রেক্টিলিনিয়ার প্রপাগেশন মানে কি? মানে আলো একটা সরল পথে চলতেছে, মানে আলো দেখতে হবে এরকম। ওকে, কিরকম হবে দেখতে? এরকম হবে। বাট হাইগেন্স তো বলছে আলো একটা তরঙ্গ, তাহলে আলো দেখতে এরকম কেমনে হইতে পারে? দেখো আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম না? অনেক কম। তাহলে একটা তরঙ্গ দেখতে এরকম, বাট তার তরঙ্গ দৈর্ঘ্য যদি অনেক কম হয় তখন সেটা দেখতে কিরকম হবে? তখন সেটা দেখতে হবে এরকম। কিরকম হবে? এরকম। যেহেতু আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, আমি তো এখানে আছি তাও দেখা যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য 1-2 সেন্টিমিটার হয়ে যাবে, বাট আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি ন্যানোমিটার রেঞ্জে থাকে। তুমি চিন্তা করো এটা যদি আরো চেপে আসে তখন দেখতে তোমার কাছে কিরকম মনে হবে? একটা স্ট্রেট লাইনই মনে হবে। সেটা দিয়ে হচ্ছে হাইগেন্স রেক্টিলিনিয়ার প্রপাগেশন ব্যাখ্যা করছে, ঠিক আছে। দেন হাইগেন্সের দুইটা প্রমাণ আছে, একটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইটের জন্য, রিফ্লেকশনের যে সূত্র সেটা প্রমাণ করা যায় হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে। ওকে, রিফ্লেকশন অফ লাইট। ওকে, দেন আছে রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ, এটাও প্রমাণ করা যায় হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে। দুটাই আমরা হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে প্রমাণ করে ফেলতে পারি। এই প্রমাণ যদি আমরা দেখবো না, যে বললাম যদি রাতের ঘুম হারাম হয় তোমাদের আমাকে জানাও, তাহলে প্রমাণ দেখাই দিব। তার আগ পর্যন্ত না, আগে ঘুম হারাম হবে তারপর দেখাবো। দেন দেন ব্যাখ্যা করা যায় হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট বা আলোর ব্যতিচার। কি ব্যাখ্যা করা যায়? আলোর ব্যতিচার ব্যাখ্যা করা যায় ভাইয়া। এটা আমরা দেখবো,
আলোর ব্যতিচার নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করব, কিভাবে হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে ইন্টারফারেন্স অফ লাইট ব্যাখ্যা করা যায়, পুরোটাই হচ্ছে আমরা দেখব। ওকে, দেন আসো 5 নাম্বারটা। 5 নাম্বার হচ্ছে ডিফ্র্যাকশন অফ লাইট বা আলোর অপবর্তন, এটাও ব্যাখ্যা করা যায় হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে। হাইগেন্স প্রিন্সিপাল কেউ দেখবা বলবে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ক্লাসে গেছো একটু ভাব নিবে ফস, হাইগেন্স প্রিন্সিপাল, হাইগেন্স না তুমি হাইগেন্সই বললো, হাইগেন্স বললে কিন্তু ব্যাশিং খাওয়া, ঠিক আছে। সো এই 5টা হচ্ছে ব্যাখ্যা করা যায়। একটা জিনিস না ব্যাখ্যা করা যায় না, সেটা হচ্ছে আলোর সমবর্তন। পোলারাইজেশন অফ লাইট তুমি ব্যাখ্যা করতে পারবা না হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে। ওকে, হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে পোলারাইজেশন অফ লাইট ব্যাখ্যা করা যায় না। লেখো, পোলারাইজেশন অফ লাইট ব্যাখ্যা করা যায় না, বাট পোলারাইজেশন বা আলোর সমবর্তন অফ লাইট ব্যাখ্যা করা যায় না। ওকে, কি দিয়ে ব্যাখ্যা করা যায় না? হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে। ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা যেন মনে থাকে ভাই, এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ, পরে পরীক্ষায় আসবে, তুমি পারবা না, পরীক্ষা এটাই আসবে। হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে আলোর কোন ধর্ম ব্যাখ্যা করা যায় না? আলোর সমাবর্তন বা পোলারাইজেশন অফ লাইট ব্যাখ্যা করা যায় না, বাকি সবকিছু ব্যাখ্যা করা যায়, জাস্ট এই জিনিসটা ব্যাখ্যা করা যায় না। ওকে, এটাই আসবে পরীক্ষায়, কিন্তু এমসিকিউতে এটাই আসবে, অথবা বহুপদী সমষ্টি সূচকে আসবে হচ্ছে নিচের কোনটা কোনটা আমরা হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, পারবা তো লিখতে, তাই না? অ্যান্সার করতে পারবা তো, মনে যেন তাকে ভুল হওয়া যাবে না, সবই ব্যাখ্যা করা যায়, খালি একটা ব্যাখ্যা করা যায় না, সেটা হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। ওকে, গুড, গেল এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবার আসো আরেকটু আমরা সামনে আগে হাইগেন্স প্রিন্সিপাল নিয়ে। সেকেন্ড যেটা আমাদের জানা লাগবে, আগেটা তো ছিল 1 নাম্বার, সেটা হচ্ছে তরঙ্গ মুখ নিয়ে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডিরেকশন অফ ওয়েভ। লেখো, ডিরেকশন অফ ওয়েভ। আচ্ছা, হাইগেন্স বলছে যে কোনো পয়েন্টে ওয়েভের ডিরেকশন হবে তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্টের সাথে পারপেন্ডিকুলার বা লম্ব বরাবর। ওকে, লেখো, যে কোনো পয়েন্টে বা যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে ওয়েভের ডিরেকশন হবে, ওয়েভ এর ডিরেকশন হবে, ডিরেকশন হবে তরঙ্গ মুখের সাথে লম্ব বরাবর বা ওয়েভ ফ্রন্টের সাথে লম্ব বরাবর। ঠিক আছে, তরঙ্গ মুখের সাথে লম্ব বরাবর। ওকে, সাথে লম্ব বরাবর। এটার মানে কি ভাইয়া? এটার মানে তো আমি বুঝলাম না। সবকিছু কি তোমার বোঝা লাগবে? হ্যাঁ বোঝা লাগবে, এই বোঝা কিন্তু লাগবে। আবার সবকিছু না বোঝা শুরু করো না কিন্তু, তাহলে কিন্তু জীবন বেদনা। সো ধরো এটা হচ্ছে পয়েন্ট সোর্স অফ লাইট। একটা পয়েন্ট সোর্সের জন্য ওয়েভ ফ্রন্ট কিরকম হয়? স্ফেরিক্যাল। সো যদি এখানে আমি কিছু ওয়েভ ফ্রন্ট আঁকি, দেখা যাবে এটা একটা ওয়েভ ফ্রন্ট, ওকে, বা একটা তরঙ্গমুখ। তরঙ্গমুখ কিন্তু একটা না, অসংখ্য হয়। এটা হচ্ছে আর একটা তরঙ্গমুখ। ওকে, এখন আমি তোমারে বললাম, ধরো এই পয়েন্টে আলো কোন দিক দিয়ে যাচ্ছে? অবশ্যই আলো তো যাচ্ছেই। যদি আলো নাই যাইতো তাহলে এখানে আলোর কণা কই থেকে আসছে? তুমি তরঙ্গ মুখ যে আঁকছো, কই থেকে তরঙ্গ মুখ আঁকছো? সমত সম্পূর্ণ কণাগুলাকে যোগ করেই তো আঁকছো। তার মানে এখানে একটা কণা আছে, এখানে প্রত্যেকটা পয়েন্টে একটা একটা করে কণা আছে। তো মানে আলো তো এই বরাবর গেছে। ওকে, আলো এই বরাবর কোন দিক গেছে? আলো এই বরাবর গেছে এই দিকে। ওকে, আলোর যে যাওয়ার ডিরেকশনটা সেইটা হবে তরঙ্গ মুখের সাথে লম্ব বরাবর, মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে পারপেন্ডিকুলার হবে। বা তুমি যদি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকো বা একটা স্পর্শক আঁকো, সেই স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণে যাবে হচ্ছে আলো। সিমিলারলি তুমি যদি এই পয়েন্টেও দেখো, এই পয়েন্টে যদি তুমি একটা স্পর্শক আঁকো, তার সাথে 90 ডিগ্রি কোণে যাবে হচ্ছে লাইট। আমি যদি বলি এই পয়েন্টে আলো কোন দিকে যাবে, খুবই সহজ, জাস্ট এঁকে দাও। আলো যাবে হচ্ছে আলো যাবে কোন দিকে? আলো যাবে হচ্ছে এইদিকে। কোন দিকে? এই দিক বরাবর। যেমন আমি যদি বলি এই পয়েন্টে আলোর সাথে তরঙ্গ মুখের বা তরঙ্গের সাথে তরঙ্গ মুখের অ্যাঙ্গেল কত হবে? তরঙ্গের সাথে তরঙ্গ মুখের অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি। সবসময় কত? 90 ডিগ্রি। কোথায় আসবে? এমসিকিউতে আসবে। দেখো, তরঙ্গ এবং তরঙ্গ মুখের মধ্যবর্তী কোণ কত? তরঙ্গ এবং তরঙ্গ মুখের মধ্যবর্তী কোণ কত? এটা কিন্তু হাইগেন্স প্রিন্সিপালের মধ্যে সরাসরি বলা আছে। মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। অলওয়েজ, সব সময়। ভেরি ইম্পর্টেন্ট, নোট ইট ডাউন, নোট করো। সহজ সহজ না? এটাই সেকেন্ড প্রিন্সিপাল। পারবো, ঠিক আছে, কোনো কনফিউশন নাই, শিওর, গুড। এবার আসো নেক্সট, বিভিন্ন ধরনের তরঙ্গমুখ। এটা নিচে লিখছে কেন, কি বলবো আর টাইপিস্টকে আমি। যাই হোক, এটা হচ্ছে 3 নাম্বারটা, ঠিক আছে, আবার লিখে দিছে বিভিন্ন ধরনের তরঙ্গমুখ। যাই হোক, তো 3 নাম্বার যে প্রিন্সিপালটা, সেখানে হচ্ছে হাইগেন্স বিভিন্ন রকমের তরঙ্গমুখের কথা বলছে। যেমন আমরা যে সংজ্ঞার ওখানে দেখে আসলাম, তরঙ্গমুখ বিভিন্ন আকারের হইতে পারে।
আমরা কিছু কমন তরঙ্গ মুখ নিয়ে আলোচনা করব, লাস্টে গিয়ে আমরা যদিও কয়েকটা ডিফারেন্ট তরঙ্গ মুখ নিয়ে আলোচনা হবে। ওকে, প্রথমে যদি আসো, প্রথম যেটা সেটা হচ্ছে পয়েন্ট সোর্সের জন্য। আমরা অলরেডি দেখে আসছি, বাট তাও আমরা আরেকটা বার দেখব। একটা পয়েন্ট সোর্সের জন্য তরঙ্গ মুখ কীরকম হয়। পয়েন্ট সোর্স মানে হচ্ছে একটা বিন্দু থেকে আলো চারদিকে ছড়াচ্ছে। এই হচ্ছে একটা বিন্দু, এটা থেকে আলো চারদিকে ছড়াচ্ছে, উপর নিচ বাম ডান সব দিকে, ঠিক আছে, সকল দিকে আলো ছড়িয়ে যাচ্ছে। বলো তরঙ্গ মুখ কিরকম হবে? তরঙ্গ মুখ হবে স্ফেরিক্যাল। কিরকম হবে? স্ফেরিক্যাল। এই যে এই কণাগুলো হচ্ছে ধরো সমদশায় আছে, তো তরঙ্গ মুখটা হবে এরকম, ঠিক আছে, স্ফেরিক্যাল, একটা স্ফেয়ার হবে বা গোলাকার হবে। তরঙ্গ মুখ কিরকম হবে? গোলাকার বা গোলীয় তরঙ্গ মুখ। দেখো, গোলীয় তরঙ্গ মুখ, বুঝেছো? মনে থাকার জন্য, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু ভাই। তোমার বলবে অমুক সোর্সের জন্য তরঙ্গ মুখ কিরকম হবে, তোমার জানা থাকা লাগবে। তার মানে যদি একটা পয়েন্ট সোর্স হয়, পয়েন্ট সোর্সের জন্য তরঙ্গ মুখ হবে হচ্ছে গোলীয় বা গোলাকার তরঙ্গ মুখ। ওকে, গেল। এবার আসো সেকেন্ডটা হচ্ছে যদি সোর্স থাকে ইনফিনিটিতে। এটা খুব কমন একটা কেস, আমরা পড়ে আসছি ভাই, জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যে এটা প্রচুর পড়া হয়েছে, যেখানে সোর্স থাকে কোথায়? ইনফিনিটিতে। সো লেখো সোর্স অ্যাট ইনফিনিটি। ওকে, সোর্স যদি অসীমে থাকে তাহলে বলো আলো কিভাবে আসবে? ভাইয়া ভুলে গেছে, একবারে মাইক দিব। এই সোর্স অসীমে থাকলে আলো কেমনে আসে? সমান্তরালে আসে। এটা যদি ভুলে যাও ভাই, সবগুলাকে ধরে পিড়াবো। যদি অসীমে থাকা উৎস থেকে আলো কিভাবে আসে এটা ভুলে যাও, আবার কিন্তু ক্লাস 7-এ ভর্তি করে দিব। ক্লাস 7-এর পোলাপান এগুলো পারে। বলো ইনফিনিটিতে যদি সোর্স থাকে আলো কিভাবে আসবে? এভাবে পরস্পরের সমান্তরালে আসবে। কিভাবে? পরস্পরের সমান্তরালে। ওকে, আলো আসবে এইভাবে। এখন এটার মধ্যে আমরা একটু 3D ভাইব দেওয়ার চেষ্টা করি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। কিভাবে দেওয়া যায় 3D ভাইব? দাঁড়াও আমি একটু চেষ্টা করি, পারবো কিনা বুঝতে পারতেছি না, বাট চেষ্টা তো করা যেতে পারে। ঠিক আছে, ধরো এরকম এরকম এরকম, ঠিক আছে। সো আরো কয়েকটা লাইন আঁকো, এই বরাবর একটা লাইন আঁকো। সো আলো এই বরাবরও গেছে, ওকে, আলো হচ্ছে এই বরাবরও গেছে, ওকে, আলো হচ্ছে আরেকটা নিবা এখান থেকে এই বরাবরও গেছে, ঠিক আছে, এই বরাবর গেছে, এবং ফাইনালি আলো ধরো এই বরাবরও গেছে। আবার এই কোণার পয়েন্ট থেকেও নাও, এই কোণার পয়েন্ট থেকে যদি আমি চিন্তা করি তাহলে আলো হচ্ছে কি কালার নিব বলতো? কালারের বড়ই অভাব, জীবনে কালার নাই, সাদা কালার নেই। যার জীবনে রং নাই তার জীবনে সাদা আছে। ওকে, ধরো এই, ওকে, দেন এখান থেকে একটা গেছে হচ্ছে এই, এটাকে একটু বাড়ানো দরকার ছিল গো, এদিক বরাবর একটু বাড়াও। সো অসীম থেকে আলো আসতেছে, একদম পরস্পরের প্যারালাল বা সমান্তরাল, একটু পরে বুঝতে পারবা, সমস্যা নাই। এবং ফাইনালি হচ্ছে একটা লাইট, একটা দুটা তিনটা, ফাইনালি হচ্ছে নাও এখান থেকে একটা ভুল করলাম নাকি? না ঠিক আছে, আরেকটা নাও হচ্ছে এখান থেকে। মোটামুটি ঠিকঠাক আছে। এখন এটাকে যদি আমরা একটু সুন্দর করে রাখার চেষ্টা করি, দেখে অনেক হিজিবিজি লাগতেছে, বাট বুঝে যাবা, সমস্যা নেই। এই বরাবর একটা লাইন টানো, ঠিক আছে। তো এখান থেকে কিছু লাইট গেছে, এবং ফাইনালি হচ্ছে তুমি এই বরাবরও একটা লাইন টেনে রাখো। যদি এই বরাবর লাইন টানা আছে, তাও সাদা কালার দিয়ে একটা লাইন টানো, ঠিক আছে, ওকে। আর ওই পাশ থেকে যদি আমরা চিন্তা করি, এই যে কণা তরঙ্গগুলা, এগুলা গেছে হচ্ছে একটা নির্দিষ্ট দিকে। সো এগুলাকে তুমি এগুলার আকার এক একটা একরকম হয়ে গেছে, দ্যাট ইজ দ্য প্রবলেম, বাট সমস্যা নেই, হালকা একটু বর্ধিত করে এগুলাকে তুমি যুক্ত করে দাও, ঠিক আছে। এগুলা গেছে হচ্ছে ওই দিকটা বা ওই দিকের যে সাইডটা, ওই দিকের সাইড থেকে গেছে এই লাইটগুলা, ঠিক আছে। দেন মাঝ বরাবর গেছে হচ্ছে এই গ্রিন লাইটগুলা। মাঝ বরাবর গেছে কোনগুলা? এই যে গ্রিন লাইটগুলা গেছে মাঝ বরাবর, ঠিক আছে। এগুলা গেছে মাঝ বরাবর, এই 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 এই। ফাইনালি হোয়াইট লাইটগুলো গেছে হচ্ছে সবচেয়ে এই সাইড বরাবর, ওকে। হোয়াইট লাইট গেছে একদম এই সাইড বরাবর, এই সাইড এই সাইড এই বরাবর গেছে হোয়াইট লাইটগুলা। তো তুমি চাইলে জিনিসটাকে এভাবে আবার জোড়াও লাগাই দিতে পারো, এভাবেও চাইলে জোড়া লাগাই দিতে পারো। এখন আই গেস কিছুটা 3D ভাইব আসছে, আমি জানি না কতটুকু আসছে, বাট কিছুটা আই গেস আসছে। এই বরাবর একটা লাইন সুন্দর মতো টেনে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, ওকে। সিমিলারলি এই বরাবরও হচ্ছে একটা লাইন সুন্দর মতো টেনে দেই, ওকে। এই বরাবর একটা লাইন টানো, এই লাইন টানো, এই, ওকে। এই বরাবর একটা লাইন টানো, এই বরাবর একটা লাইন টানো, এই, ঠিক আছে। আর এই বরাবর কি কালার আছে? যে কোনো কালার থাকলেই হয়েছে। এই বরাবর এই বরাবর এই বরাবর এই।
এখন কিছুটা 3D ভাইব আসছে বলে মনে হচ্ছে, ঠিক আছে, কিছুটা আসছে, পুরাপুরি আসে নাই। তোমরা হয়তো বা জানো আমি তো আসলে চিত্রাঙ্কনে নোবেল প্রাইজ দিলাম, সো সেখান থেকেই আসলে এইসব স্কিল আমি গেইন করেছি। যাই হোক, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ছবি। হ্যাঁ, সো আলো যদি সমান্তরালে আসে পরস্পরের সাথে, তখন দেখা যাবে আলোগুলো হচ্ছে এভাবে আসতেছে। ওকে, এখন এখানে তুমি তরঙ্গমুখ কেমন আঁকবা? তুমি ধরো এটা হচ্ছে তোমার সোর্স, লেট সাপোজ এটাই তোমার সোর্স ধরলাম, যদিও সোর্স আছে কোথায়, অসীমে, অসীম থেকে যেহেতু আসতেছে এর জন্যই হচ্ছে আমাদের আলোগুলা পরস্পরের সমান্তরাল। তাহলে অসীম থেকে যদি আসে দেখা যাবে পাশাপাশি যে কণাগুলো আছে, ধরো এইটা, দেন হচ্ছে এইটা, দেন হচ্ছে এইটা, এই তিনটা আছে একই দশায়। কি? এই তিনটা আছে সেম দশায় বা একই দশায় আছে। ওকে, অনেকটা এটার সাথে অ্যালাইন করে যাবে। আবার তুমি একইভাবে চিন্তা করো, এইটা দেন হচ্ছে এইটা, ওকে, দেন হচ্ছে এইটা, এরাও আছে কি, এরাও আছে একই দশায়, ঠিক আছে। আবার যদি চিন্তা করো এইটা দেন এইটা, দেন হচ্ছে এইটা, এরাও আছে কি, এরাও আছে একই দশায়। ওকে, আবার যদি চিন্তা করো এইটা দেন হচ্ছে, ও মাই গড ওইটার অবস্থা তো খারাপ, যাই হোক এইটা, এইটা আর হচ্ছে এইটা, এরাও আছে কি, এরাও আছে একই দশায়। ওকে, সো এইগুলো হচ্ছে মোটামুটি সব সমদশা সম্পন্ন কণা, এবং এগুলাকে যদি তুমি যোগ করো, যোগ করে যদি একটা কিছু বানাইতে যাও, এটা আসলে হয়ে যাবে একটা সমতল। কি হয়ে যাবে? একটা সমতল হয়ে যাবে। বুঝেছো? তার মানে যদি অসীম থেকে আলোক রশ্মি আসে, তখন আমাদের তরঙ্গ মুখ কিরকম হবে? প্ল্যানার বা প্লেন সারফেস হবে, সমতলীয় হবে। ঠিক আছে, লেখো সমতলীয় তরঙ্গ মুখ, তরঙ্গ মুখ বা প্লেন সারফেস, প্লেন সারফেস। বুঝছি। তাহলে সোর্স যদি থাকে ইনফিনিটিতে, যে আলোক রশ্মিগুলো আসবে ইনফিনিটি থেকে, সেগুলো কেমন হবে? পরস্পরের সমান্তরাল। এবং পরস্পরের সমান্তরাল আলোক রশ্মির জন্য তরঙ্গ মুখ কিরকম হবে? অবশ্যই সমতল হবে বা সমতলীয় হবে। একটা প্লেন সারফেস আমরা পাবো তরঙ্গ মুখ হিসেবে। ঠিক আছে, ফাইনাল 3 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে ধরো একটা লাইন সোর্স। ঠিক আছে, কি? একটা লাইন সোর্স। ওকে, এটা ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এটাও কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে অসীম থেকে যদি আলোক রশ্মি আসে তখন তরঙ্গমুখ কিরকম হয়? সমতলীয় তরঙ্গমুখ হয়। আর যদি লাইন সোর্স থাকে, লাইন সোর্স মানে হচ্ছে ধরো একটা লাইন আছে, জাস্ট লাইন। ওকে, একটা লাইন সোর্স অফ লাইট। এখন এই লাইন সোর্স থেকে তো আলো সব দিকেই যাবে, এমন তো না, আলো তো আসলে একদিকে যায় না, তাই না? আলো তো চতুর্দিকেই যায়। তো দেখা যাবে এটা থেকে 4 দিকে লাইট ছড়াচ্ছে। ওকে, কোন দিকে লাইট ছড়াচ্ছে? এইদিকে, 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 এইদিকে। আবার তুমি যদি একটু 3D তে চিন্তা করো, 3D তে যদি তুমি চিন্তা করো তখন দেখবা তরঙ্গ মুখটা আসতেছে এরকম, আমি আঁকতেছি সমস্যা নাই, এরকম। ঠিক আছে, এরকম একটা তরঙ্গ মুখ আমরা পাবো, সিলিন্ড্রিক্যাল শেপের। তরঙ্গ মুখ কিরকম হবে? সিলিন্ড্রিক্যাল শেপ। সিলিন্ড্রিক্যাল শেপের কেন হলো? লাইট তো দুই দিক গেছে না, লাইট তো দুই দিক যাবে না, লাইট তো এইদিকেও আসবে। কোন দিকে আসবে? লাইট তো এইদিকেও আসবে, লাইট তো এইদিকেও আসবে, লাইট এইদিকেও আসবে, এইদিকেও আসবে, ওই দিকেও যাবে, ওই দিকেও যাবে, ওই দিকেও যাবে, সব দিকেই তো যাবে, তাই না? লাইট তো 4 দিকে ছড়াবে। সিমিলারলি তুমি যদি নিচেও চিন্তা করো, এখান থেকে লাইট এইদিকেও যাবে, এইদিকেও আসবে, এইদিকেও আসবে, এইদিকেও যাবে, পিছনের দিকেও যাবে, ওই দিকেও যাবে, সকল দিকে লাইট ছড়াবে। তার মানে যদি একটা লাইন সোর্স হয় তখন তরঙ্গ মুখ কিরকম হবে? সিলিন্ড্রিক্যাল শেপের হবে। মনে যেন থাকে, তরঙ্গ মুখ কি হবে? তরঙ্গ মুখ হবে সিলিন্ড্রিক্যাল। ওকে, সিলিন্ড্রিক্যাল। বুঝেছি, কোয়াইট ইজি। পারবো তো না? পারা উচিত। হ্যাঁ পারবো, শিওর। ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য? এমসিকিউ, মচক। ভাইয়া মচক কি, কে যেন জিজ্ঞাসা করছে? মচক কিছু না, মচক হচ্ছে মচক। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রিন্সিপাল, কার? হাইগেন্সের। ওকে, এবার আসো 4 নাম্বার প্রিন্সিপাল। 4 নাম্বার প্রিন্সিপালটা হচ্ছে সেকেন্ডারি ডিস্টারবেন্স বা গৌণ উৎস নিয়ে। কি নিয়ে? গৌণ উৎস বা সেকেন্ডারি ডিস্টারবেন্স নিয়ে। লেখো সেকেন্ডারি ডিস্টারবেন্স, এবং দিস ইজ ইম্পর্টেন্ট। তুমি যদি ধরো আলোর প্রতিফলন আর প্রতিসরণের প্রমাণ হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে করতে যাও, তখন এই কনসেপ্ট তোমার কাজে লাগবে। ইনফ্যাক্ট আমরা যখন ব্যতিচার পড়ব বা অপবর্তনে খুব বেশি লাগে না, ব্যতিচারের ক্ষেত্রে বেশি লাগে। যদি অপবর্তন ইজ ওয়ান কাইন্ড অফ ব্যতিচার, সো ব্যতিচারে লাগে মানে অপবর্তনেই লাগে, যাই হোক। সো ব্যতিচার যখন আমরা পড়বো তখন এই গৌণ উৎসের কনসেপ্ট আমাদের লাগবে বা সেকেন্ডারি সোর্সের কনসেপ্টটা লাগবে। সেকেন্ডারি সোর্স জিনিসটা কি? ধরো
হাইগেন্স বলছে লেটস সাপোজ তোমার কাছে হচ্ছে এখানে একটা পয়েন্ট সোর্স আছে, আও সরি একটা পয়েন্ট সোর্স অফ লাইট আছে, ঠিক আছে। এখন এই পয়েন্ট সোর্স অফ লাইট থেকে লাইট বের হচ্ছে, এই দিক বরাবর লাইট বের হচ্ছে, এই দিক বরাবর লাইট বের হচ্ছে, এই দিক বরাবর বের হচ্ছে, এই দিক বরাবর, দেন হচ্ছে এই দিক এই, ওকে, দেন এই বরাবর এই, দেন এই বরাবর এই, দেন এই বরাবর এই, লাইট বের হচ্ছে, ওকে। এখন যদি আমি তোমাকে বলি একটা তরঙ্গ মুখ আঁকো, ধরো তুমি একটা নির্দিষ্ট দূরত্বে তরঙ্গ মুখ আঁকবা, ধরো তুমি আঁকছো, কোথায় আঁকছো, এখানে, তাহলে তরঙ্গ মুখ কিরকম হবে, স্ফেরিক্যাল হবে, স্ফেরিক্যাল এরকম কিছু একটা হবে তরঙ্গ মুখ। হাইগেন্স বলছে তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু চাইলে একটা গৌণ উৎস হিসাবে কাজ করতে পারে। কি বলছে? তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু চাইলে একটা গৌণ উৎস হিসাবে কাজ করতে পারে। দেখো তরঙ্গ মুখের উপর অবস্থিত যে বিন্দুগুলো আছে তারা তো অলরেডি তরঙ্গের মধ্যেই আছে, তাই না? তারা তো তরঙ্গের বাইরে না। তরঙ্গ তাদেরকে ডিস্টার্ব করছে, তাদেরকে আন্দোলিত করতেছে, তার জন্যই তো তারা তরঙ্গ মুখের মধ্যে আসছে, এবং তারা চাইলে নতুন একটা তরঙ্গর সূচনাও ঘটাইতে পারে বা নতুন একটা ডিস্টারবেন্স তারা চাইলে ক্রিয়েট করতে পারে। এটাই হচ্ছে বলা আছে হাইগেন্সের এই প্রিন্সিপালটার মধ্যে, যেখানে গৌণ উৎস বা সেকেন্ডারি ডিস্টারবেন্স বা সেকেন্ডারি সোর্স নিয়ে আলোচনা হয়েছে, যে তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু চাইলে একটা গৌণ উৎস বা সেকেন্ডারি সোর্স বা সেকেন্ডারি ডিস্টারবেন্স হিসাবে কাজ করতে পারে। তার মানে এই যে পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট, শুধুমাত্র এটা না, এইটা 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 যতগুলা পয়েন্ট আছে তরঙ্গ মুখের উপরে, সবাই চাইলে কি হিসাবে বিহেভ করতে পারে, একটা সেকেন্ডারি সোর্স বা সেকেন্ডারি ডিস্টারবেন্স, সেকেন্ডারি সোর্স বা কি সেকেন্ডারি ডিস্টারবেন্স হিসাবে কাজ করতে পারে। আচ্ছা, সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করতে পারে মানে কি? মানে এখান থেকেও নতুন তরঙ্গ মুখের সূচনা হইতে পারে। যেমন আমি যদি বলি এইটা ধরো একটা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করতেছে, নতুন একটা তরঙ্গ মুখ আঁকো তো। নতুন তরঙ্গ মুখ হবে হচ্ছে এইটাকে চিন্তা করে বা এইটাকে কেন্দ্র করে আঁকা লাগবে। নতুন তরঙ্গ মুখ হবে এইটা, ওকে। এইটার জন্য নতুন তরঙ্গ মুখ হবে এইটা, ওকে। এটার জন্য নতুন তরঙ্গ মুখ হবে এইটা, এটার জন্য হবে এইটা, এটার জন্য হবে এইটা, এটার জন্য হবে এইটা, এটার জন্য হবে এইটা। এরকম প্রত্যেকটা পয়েন্ট চাইলে, সবসময় করবে না, চাইলে একটা সেকেন্ডারি সোর্স হিসাবে কাজ করতে পারে এবং সেখান থেকেও নতুন তরঙ্গ বা নতুন তরঙ্গ মুখের সূচনা হইতে পারে। যেমন ধরো একটা পয়েন্ট সোর্স আছে, এখান থেকে তরঙ্গ চারদিকে ছড়ায় যাচ্ছে, এরকম না বলে আমরা কিন্তু এমনও বলতে পারি তরঙ্গ মুখ চারদিকে ছড়ায় যাচ্ছে। যেমন একটু আগে পানির যে এক্সাম্পলটা তোমরা দেখলা, এখানে তুমি যখন এই পানিকে ছড়াই যাইতে দেখো, তুমি কি তরঙ্গ ছড়াই যেতে দেখো না, তুমি দেখো তরঙ্গ মুখ ছড়াই যাচ্ছে, তাই না? তুমি কি দেখো এভাবে সার্কুলার শেপের বা হচ্ছে অনেকটা স্ফেরিক্যাল, পুরোপুরি না কিছুটা স্ফেরিক্যাল বা সার্কুলার বলতে পারো, সার্কুলার শেপের এরকম হচ্ছে সামনের দিকে আগায় যাচ্ছে। সো আমরা তো তরঙ্গকে সামনে আগায় দেখতেছি না, আগাচ্ছে তো তরঙ্গ, ঠিক আছে, এভাবে তরঙ্গ সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে, বাট আমরা কি দেখতেছি? আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি তরঙ্গ মুখ চারদিকে ছড়াই যাচ্ছে, তরঙ্গ মুখ চারদিকে ছড়াই যাচ্ছে। সো তরঙ্গকে চাইলে আমরা তরঙ্গ মুখ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ওকে। সেটাই আমরা করব। কি করব? তরঙ্গকে তরঙ্গ মুখ দিয়ে রিপ্রেজেন্ট করব প্রত্যেকটা কেসে, ওকে। এবং এই যে তরঙ্গ মুখ, তার উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু চাইলে কি হিসাবে কাজ করতে পারে? একটা সেকেন্ডারি সোর্স অফ ডিস্টারবেন্স, মানে এখান থেকে নতুন আর একটা তরঙ্গের সূচনা ঘটতে পারে। ধরো তুমি কি করছো, ধরো এরকম কিছু একটা করছো, এই যে এখনই বুঝে যাবা, সমস্যা নেই। ধরো একটা সোর্স এখানে আছে, যদিও ব্যতিচারে গেলে আরো ভালো বুঝতা, বাট এখান থেকে আমরা কিছুটা আইডিয়া নিয়ে নিই। একটা সোর্স আছে, ঠিক আছে, সোর্স থেকে লাইট বেরোচ্ছে, সেই লাইটটাকে আমরা ওয়েভ হিসাবে দেখাবো না, আমরা কি হিসাবে দেখাবো? তরঙ্গ মুখ। এভাবে তরঙ্গ মুখ আকারে লাইট সামনের দিকে আগায় যাচ্ছে। এখন আমি কি করলাম? এখানে না ছোট্ট একটা স্লিট বা ছোট্ট একটা চিড় রাখলাম। কোথায় চিড় রাখলাম? এখানে, একদম ছোট্ট, মানে এখান দিয়ে আসলে লাইটের পাস করা খুব টাফ, খুব অল্প পরিমাণ লাইট যেতে পারবে। তাইলে এখান দিয়ে কি লাইট যাবে? দেখো বাকি যে পার্টগুলো আছে, এই যে বাকি অবশিষ্ট পার্টগুলো, সেগুলো তো যাইতে পারবে না, তাদেরকে তো ব্লক করে দিবে। যাইতে পারবে কোনটুকু? যাইতে পারবে ওই যে এইটুকু। এখন এইটুকু কিভাবে যাবে? এইটুকু কি এভাবে যাবে? এভাবে সামনে আগে থাকবে না। তখন এই যে পয়েন্টটা, সেটা কাজ করবে একটা সেকেন্ডারি সোর্স অফ ডিস্টারবেন্স হিসাবে। মানে এখান থেকে নতুন তরঙ্গ বা নতুন তরঙ্গ মুখের সূচনা হবে, এখান থেকে সূচনা হবে নতুন তরঙ্গ মুখ। এবং এটা বিহেভ করবে কি হিসাবে? এটা কি প্রাইমারি সোর্স? এখান থেকে কি আলোর সূচনা ঘটছে? না, আলোর সূচনা তো এখান থেকে, আলো জন্মাইছে এখান থেকে, জন্মাই নাই, আলো উৎপন্ন হয়েছে এখান থেকে। তাহলে এইটা তুমি যদি ধরো এই পাশ থেকে দেখো, ধরো তুমি জিনিসটাকে এই পাশ থেকে দেখতেছো, তুমি কি ওইটা দেখতে পারবা? পারবা না। ধরো
দরজা, ঠিক আছে, লেটস সাপোজ দরজা। ধরো এই যে আমরা জানালা, যখন জানালা খুলি, হালকা জানালা যখন খুলি বিকালবেলায়, ধরো এই হচ্ছে জানালা, ঠিক আছে, একদম হালকা খুলছো, বেশি না, একদম হালকা। হালকা জানালা খুললে কি হয়, আমরা দেখি এরকম একটা লম্বা একটা লাইট, হলুদ লাইট আমাদের রুমের মধ্যে আসতেছে। আমরা তো জানি সেই লাইট সূর্য থেকে আসতেছে, বাট একটা বাচ্চা যে জানে না সেই লাইট সূর্য থেকে আসতেছে, তার কাছে কি মনে হবে? তার কাছে মনে হবে জানলার এখানে মনে একটা লাইট রাখা আছে, সেখান থেকে লাইট আসতেছে। বাট এটা কি আসলে উৎস? না, এটা সেকেন্ডারি সোর্স। এটা আসলে উৎস না। সোর্স তো সান, সোর্স তো সূর্য। বাট বাচ্চা তো সূর্যকে দেখতেছে না, সে জানেও না এই লাইট সূর্য থেকে আসছে। সে কেবলমাত্র দেখতেছে জানলার একটা কোণা থেকে লম্বা 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 এভাবে লাইট আসতেছে, তার কাছে ওইটাই সোর্স, ওইটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। যখন তুমি এই পাশ থেকে অবজার্ভ করবা, তোমার কাছে মনে হবে আলোটা বের হচ্ছে এখান থেকে, কই থেকে? এখান থেকে বের হয়ে আসতেছে, ঠিক আছে। এবং তখন তোমার কাছে মনে হবে এইটাই একটা সোর্স, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ডারি সোর্স। কি বলতেছি? এটাকে বলতেছি হচ্ছে সেকেন্ডারি সোর্স। বুঝেছো? সো তুমি যদি চির এখানে না রেখে এখানে রাখতা, এখানেও কি তুমি সেকেন্ডারি সোর্স পাইতে না? পাইতা। এভাবে প্রত্যেকটা বিন্দু যারা তরঙ্গ মুখের উপর অবস্থিত, তারা চাইলে একটা সেকেন্ডারি সোর্স হিসেবে বিহেভ করতে পারে। এবং মাথায় রাখবা, সেকেন্ডারি সোর্স থেকে যে তরঙ্গ মুখ উৎপন্ন হবে বা নতুন তরঙ্গ মুখ উৎপন্ন হবে, তার বেগ মূল তরঙ্গের বেগের সমান হবে। মূল তরঙ্গ যেই বেগে আগায় যাচ্ছিল, এখান থেকে তৈরি হওয়া নতুন তরঙ্গ একই বেগে আগায় যাবে। তার মানে এইটার বেগ হবে মূল তরঙ্গের বেগের সমান। দেখো, এটার বেগ হবে মূল তরঙ্গের বেগের সমান, মূল তরঙ্গের বেগের সমান। এবং যদি সে বাধা না পায়, তাইলে এই তরঙ্গ মুখ কিন্তু একদিকে যাবে না। এমন কিন্তু না যে এখান থেকে সে একদিকে যাবে, না, এই তরঙ্গ মুখ চারদিকে ছড়াবে। কয় দিকে? চারদিকে ছড়াবে, সব দিকে ছড়া যাবে, এটা একদিকে না। ওকে, তো এটা ছড়াবে কয় দিকে? এটা আসলে সব দিকে ছড়ায় যাবে এবং সকল দিকে ছড়িয়ে যাবে, সকল দিকে ছড়িয়ে যাবে, নট ইন এ সার্টেন ডিরেকশন, বা একটা সিঙ্গেল ডিরেকশনে না, এটাও চারদিকে ছড়াবে, চারদিকে ছড়াবে, চারদিকে ছড়াবে। বুঝছো, এটাকে বলা হয় ওয়েভলেট বলা হয় এগুলাকে। যেটা মেইন, হ্যাঁ, যেটা হচ্ছে সোর্সের তরঙ্গমুখ, মেইন সোর্সের বা প্রাইমারি সোর্সের, এটাকে বলে আমরা প্রাইমারি সোর্স, সেগুলোকে বলা হয় ওয়েভ ফ্রন্ট। ওকে, আর এগুলোকে বলা হয় হচ্ছে ওয়েভলেট। আমরা বলি হচ্ছে তরঙ্গমুখ, অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় গৌণ তরঙ্গমুখ। ওকে, বা হচ্ছে গৌণ উৎস থেকে উৎপন্ন হওয়া তরঙ্গমুখ, যেটাই তুমি বলো না কেন। আই গেস বুঝতে পারছি। এগুলো তোমার মানে চিন্তা করে নিতে হবে আর কি, ঠিক আছে। হাইগেন্স এগুলো বলে গেছে, তোমার এগুলো মেনে চলতে হবে। হাইগেন্সের প্রিন্সিপাল যদি তুমি পড়তে চাও, বা হাইগেন্স যেই যেই জিনিসগুলো প্রমাণ করে গেছে সেগুলো যদি তুমি পড়তে চাও, এগুলো তোমার মেনে তারপর পড়তে হবে, আদারওয়াইজ না। এবং এগুলো না অনেকটা বাস্তব জীবনের সাথে মিলেও যায়। তুমি চিন্তা করো, ধরো এখানে তুমি নিজে একবার চিন্তা করো, ধরো এখানে হচ্ছে একটা ধরো ছিদ্রর মতো আছে, ঠিক আছে, একটা সূক্ষ্ম ছিদ্রর মতো আছে। এই পাশ থেকে তুমি কি করছো, ধরো একটা মগ দিছো, হ্যাঁ, মগে করে পানি এভাবে দিছো, এভাবে ছুঁড়ে দিছো। যদি এভাবে তুমি পানি ছুঁড়ে দাও, তুমি চিন্তা করো তো, এই ছিদ্র দিয়ে যখন পানির অতিক্রম করবে, সব পানি তো একসাথে যাইতে পারবে না, সেই পানি কি একটা লাইন বরাবর যাবে? না, সেই পানি কিন্তু ছড়াবে। কি হবে? পানি ছড়াবে, একটা লাইন বরাবর কিন্তু যাবে না। তুমি যখন এমনি করে ছড়াই পানি দিবা, সেটা ছিদ্রকে অতিক্রম করানোর পরেও একটা ছড়ানোর টেন্ডেন্সি তার মধ্যে থাকবে। ওকে, অনেকটা সেকেন্ডারি সোর্সের মতো, যে একটা পয়েন্ট সেকেন্ডারি সোর্স হিসেবে বিহেভ করতেছে এবং সেখান থেকে আবার নতুন তরঙ্গ বা নতুন তরঙ্গ মুখ উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? আই গেস মোটামুটি ক্লিয়ার হয়েছে। দেখো, এখন হচ্ছে আমরা ছোট্ট একটা ব্রেক নিব। ব্রেক নেওয়ার পর আর হচ্ছে আমাদের দুইটা প্রিন্সিপাল আছে, তাইলে আমাদের শেষ। আমাদের আর হাইগেন্স প্রিন্সিপাল পড়া লাগবে না কখনো। জাস্ট আজকে যা যা পড়াচ্ছি একটু প্যারা নিয়ে পড়ো। আমি জানি এই পার্টটা অনেক বোরিং, বাট এগুলো কিন্তু আসে, এখন যেগুলো পড়তেছে এগুলো কিন্তু অনুধাবনে আসে। হ্যাঁ, তোমার বলবে যে হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে গৌণ উৎস ব্যাখ্যা করো, এগুলো আসে অনুধাবনমূলক প্রশ্নে। তোমাকে বলবে হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে নতুন একটা তরঙ্গমুখ এঁকে দেখাও, কিভাবে নতুন তরঙ্গমুখ আঁকে, একটু পরে পড়বা, 5 নাম্বারটাই পড়বা, নতুন তরঙ্গমুখ কিভাবে আঁকে। এগুলো আসে অনুধাবনমূলক প্রশ্নে, সেগুলো পারা লাগবে, না পারলে কিন্তু জীবন বেদনা। ওকে, সো 4 নাম্বার পর্যন্ত আমরা পড়ছি। আমরা হচ্ছে 4 নাম্বার পর্যন্ত এখন একটু রিভাইজ দিব, ঠিক আছে। যদি কোনোটা বুঝতে না পারি, তাহলে ভাইয়াকে 5 মিনিট পর বলবো। 5 মিনিট পর যখন আমরা আবার ক্লাস শুরু করব, সেটা তোমাকে আবার বুঝাই দিব। দেন হচ্ছে আমরা লাস্টের যে দুটো প্রিন্সিপাল আছে সেগুলো পড়ে ক্লাস শেষ করে দিব, হয়তো 10 বা 15 মিনিটের মতো লাগবে। এখন বাজে হচ্ছে 26, আমরা শুরু করব 32-এ, 11টা 32 PM এ আবার শুরু। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে রাখো, অবশ্যই সলভ করে দিব ভাই। কি আর সমস্যা থাকবে বলো।
হাই গাইস, তোমরা কি এসেছো? হ্যালো 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 হ্যালো। এই, কারো কোনো সমস্যা আছে? তোদের তো কোনোদিন কোনো সমস্যাই বের হয় না, তোদের নিয়ে আমি কি করব বলতো? তোদের কোনো সমস্যাও থাকে না, তোরা সবই পারোস, তাও তোদের আমার পড়ান লাগে, কি একটা জ্বালা। যাই হোক, ভাইয়া হয়তো ভুলে গেছে যে কমেন্টে আমরা আছি। কেন 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 কি হয়েছে? ভাই আসতাম না, কালকে প্রি টেস্ট এক্সাম, বাট আপনার জন্য প্রি টেস্ট কি, আপনার জন্য প্রি টেস্ট এক্সাম পিছায় আসলাম যেন ক্লাস করতে পারি। আরে বাবা রে, আমার জন্য নাকি প্রি টেস্ট এক্সাম পিছায় আসছে ভাই, ওকে নিয়ে আমি কই যাব? না, আমি তোমাদের কমেন্ট দেখতেছি। কারেন্ট ইলেকট্রিসিটি পড়ার মাঝে একটু অপটিক্স পড়তে আসলাম, আচ্ছা ঠিক আছে, অন্ধকারে বসে লাইটের ক্লাস করি। কি একটা অবস্থা, তুমি কি তোমার জীবন নিয়ে বললে নাকি? আমার জীবনে তোমার জীবনের মতো চারদিকে অন্ধকার, আর কিছু দেখি না। তোমাদের পড়াইতে আসলেই মাঝে মধ্যে একটু লাইট দেখি, এই যা। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আবার অন্ধকার হয়ে যাবে। যাই হোক ভাইয়া, ম্যাথে ফিজিক্সে 5 মার্ক কমিয়ে দিছে। হ্যাঁ, কি করছে? কি? ম্যাথে ফিজিক্সে 5 নম্বর কমাই দিছে কেন? 5 নম্বর কিসে বাড়াইছে, বায়োলজিতে? ও মাই গড, আই হাই, ফিজিক্স রে এভাবে ধোকা দিল। আচ্ছা সমস্যা, তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বর্জন করে দাও গাইস, বর্জন, ইগনোর ইগনোর, মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইগনোর। যাই হোক ভাইয়া, সমস্যা আছে তো বলো, কি সমস্যা? তোমার কোনো রকম সাংসারিক সমস্যার সমাধান আমি দিতে পারবো না, ঠিক আছে? যদি পড়ালেখা সংক্রান্ত সমস্যা থাকে আই ক্যান সলভ ইট, ওকে? যদি ফিজিক্স, আবার তুমি এসে বলবা ভাই বায়োলজির এই চ্যাপ্টার বুঝি না, তোমার কি মনে হয় আমি পারি? পারলে ওদিনে বিয়েটা আমার হয়ে যায়। তো যাই হোক, আসো লেটস গো। নতুন তরঙ্গ মুখ, এটা আসবে পরীক্ষায়, ঠিক আছে? অনুধাবনে কিন্তু আসবে নতুন তরঙ্গ মুখ কিভাবে আঁকে। শোনো, খুবই সহজ, দেখো আমরা সেকেন্ডারি সোর্স থেকে, ঠিক আছে, সেকেন্ডারি সোর্স থেকে, সোর্স থেকে, ঠিক আছে, যেই গৌণ তরঙ্গ মুখগুলো পাবো, যেই গৌণ তরঙ্গ মুখগুলো পাবো, লেখো, মুখগুলো পাবো, তাদের কমন ট্যানজেন্ট, তাদের কি কমন ট্যানজেন্ট, ট্যানজেন্ট নতুন তরঙ্গ মুখ দিবে, ঠিক আছে? তরঙ্গ মুখ দিবে, দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব সহজ, মানে শুনে অনেক কঠিন লাগে, না জানি কি না কি, ভাই কিছুই না, সহজ। দেখো তোমারে বলছে হচ্ছে আমরা সেকেন্ডারি সোর্স থেকে যে নতুন তরঙ্গ মুখগুলা পাবো তার কমন ট্যানজেন্ট তোমাকে দিবে হচ্ছে নতুন তরঙ্গ মুখ, মানে যে গৌণ তরঙ্গ মুখগুলা পাবো তার যে কমন ট্যানজেন্ট সেটা দিবে হচ্ছে তোমাকে নতুন তরঙ্গ মুখ। কিভাবে ভাইয়া? বুঝলাম না, কি বললেন, কিছুই তো বুঝলাম না। ধরেন এটা পয়েন্ট সোর্স, ঠিক আছে? এখন পয়েন্ট সোর্স থেকে একটা নির্দিষ্ট সময় পরে তুমি একটা তরঙ্গ মুখ পাইছো, এই হচ্ছে তরঙ্গ মুখ। তোমাকে বলছে টি ইজ ইকুয়ালস টু টি প্রাইম সময় পরে নতুন তরঙ্গ মুখ আঁকো। কি বলছে? টি ইজ ইকুয়ালস টু টি প্রাইম সময় পরে নতুন তরঙ্গ মুখ আঁকো, ওকে? নতুন তরঙ্গ মুখ আঁকো, দিস ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, কি করা যেতে পারে? খুবই সহজ, তুমি কি করবা, সেকেন্ডারি সোর্সগুলো নিবা। আচ্ছা সেকেন্ডারি সোর্স কোনটা কোনটা হবে? সবগুলাই হবে। তরঙ্গ মুখের উপর বা প্রাইমারি যে তরঙ্গ মুখ আছে তার উপর যতগুলো বিন্দু আছে সবাই সেকেন্ডারি সোর্স। তার মানে এটা একটা সেকেন্ডারি সোর্স, এটা একটা সেকেন্ডারি সোর্স, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটার প্রত্যেকটা কি সেকেন্ডারি সোর্স। এখন আমাকে বলো, এই সেকেন্ডারি সোর্স থেকে যদি নতুন তরঙ্গ বা নতুন তরঙ্গ মুখ উৎপন্ন হয় তাহলে টি প্রাইম সময় পর সেই তরঙ্গ কোথায় যাবে? তুমি চিন্তা করো তো। তরঙ্গের বেগ যদি ভি হয়, তরঙ্গ যায় কোন দিকে? তরঙ্গ যায় হচ্ছে তরঙ্গ মুখের সাথে লম্ব বরাবর, তার মানে তরঙ্গ যায় হচ্ছে এই দিকে, ওকে? তরঙ্গের বেগ যদি হয় ভি, ধরো তরঙ্গটা ভি বেগে গতিশীল, তাহলে টি প্রাইম সময় পর তরঙ্গ কতটুকু সামনে যাবে? তরঙ্গ যাবে হচ্ছে ভি টি প্রাইম পরিমাণ সামনে। তার মানে এই যে ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে ভি টি প্রাইম। তো এটাকে সেকেন্ডারি সোর্স ধরে আমি যে নতুন একটা তরঙ্গ মুখ আঁকি সেটা দেখতে কেমন হবে জানো? সেটা দেখতে হবে, তার একটা অংশ যদি আমি আঁকি সেটা দেখতে হবে এরকম, ওকে? এরকম। ওই যে জ্যামিতি বক্সে ইয়া ছিল না, কি বলো ওটাতে, নাম ভুলে গেছি, একটা এই যে এমনি করে বসায়, বসে হচ্ছে এমনি করে ঘুরায়, নাম কি এটা? স্ক্রু না, স্ক্রু তো না, এটার নাম কম্পাস, 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 ঠিক আছে? যে কম্পাস যে ছিল, কম্পাসের একটা হচ্ছে এখানে বসাবা, এই কোণা বসাবা, ঠিক আছে? ধরো এই হচ্ছে কম্পাস, ওকে? কম্পাসের একটা কোণা বসাবা হচ্ছে এখানে, ওকে? তারপর কম্পাসের দুইটা কাটার মধ্যে যে দূরত্ব সেটা নিবা হচ্ছে ভিটি প্রাইম, নিয়ে এখান থেকে একটা বৃত্ত চাপাকবা।
সেটাই আসলে নতুন যে গৌণ তরঙ্গ মুখটা সেটার একটা অংশ, ঠিক আছে, মানে সেকেন্ডারি সোর্স থেকে যে তরঙ্গ মুখটা উৎপন্ন হয়েছে তার একটা অংশ। সিমিলারলি এই সেকেন্ডারি সোর্স থেকে যদি আমি নতুন গৌণ তরঙ্গ মুখ আঁকতে চাই, সেই গৌণ তরঙ্গ মুখ কি হবে, সেটা হবে হচ্ছে তরঙ্গ যাবে এইদিকে, এটা হচ্ছে না গো, এটা, ঠিক আছে। যদি এখান থেকে আঁকি সমান পরিমাণ দূরত্ব একটা বৃত্তচাপ, যদি এখান থেকে আঁকি সমান পরিমাণ দূরত্ব একটা বৃত্তচাপ, যদি এখান থেকে আঁকি সমান পরিমাণ দূরত্ব একটা বৃত্তচাপ, যদি এখান থেকে আঁকি, তাহলে তুমি সবগুলো থেকে আঁকতে পারো একটা বৃত্তচাপ, এখান থেকে আঁকলে সমান পরিমাণ দূরত্ব একটা বৃত্তচাপ, এখান থেকে আঁকলে সমান পরিমাণ দূরত্ব একটা বৃত্তচাপ। এখন এই যে তুমি গৌণ তরঙ্গ মুখগুলো পাইলা, তাদের কমন ট্যানজেন্ট নিতে হবে। ট্যানজেন্ট মানে হচ্ছে এই পয়েন্টে একটা স্পর্শক আঁকতে হবে, এই যে স্পর্শক, 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 এই সবগুলা স্পর্শককে যদি তুমি যোগ করো, যদি প্রত্যেকটা পয়েন্ট এরকম তুমি সেকেন্ডারি সোর্সের জন্য তরঙ্গ মুখ এঁকে দেন স্পর্শকগুলোকে যোগ করো, তাহলে টি প্রাইম সময় পরে তুমি নতুন তরঙ্গ মুখটা পাবা। এবং সেটা দেখতে অবশ্যই সার্কুলারই হবে, সার্কুলার না গোলাকারী হবে পয়েন্ট সোর্সের জন্য। এইটা হচ্ছে আমাদের নতুন তরঙ্গ মুখ। ওকে, এগুলো নর্মালি না আমাদের খুব বেশি কাজে লাগে না, ওই যে তুমি হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে যখন কিছু প্রমাণ করতে যাবা তখন হচ্ছে এই কনসেপ্টগুলো কাজে লাগে। বাট ওই যে বললাম অনুধাবনমূলকে চলে আসতে পারে, তার জন্য তোমার জানা থাকা লাগবে। যদি তোমাকে নতুন তরঙ্গ মুখ আঁকতে বলে, দিস ইজ দ্য প্রসেস টু ড্র আ নিউ ওয়েভ ফ্রন্ট। ওকে, টি প্রাইম সময় পর তরঙ্গ মুখটা কোথায় যাবে বা নতুন তরঙ্গ মুখ কোথায় থাকবে সেটা তুমি বুঝতে পারবা হচ্ছে এভাবে। ওকে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো খুব সহজ, আমি তো ভিটি প্রাইম পরিমাণ ব্যাসার্ধ বাড়ায় একটা তরঙ্গ মুখ আঁকলেই হচ্ছে, এটা তো পয়েন্ট সোর্স, তার জন্য হচ্ছে। সব সময় হবে? সব সময় তো হবে না। সো দিস ইজ দ্য জেনারেল প্রসেস। ওকে, আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে জেনারেল প্রসেস। এর চেয়ে কঠিন কঠিন কমপ্লেক্স কেসও আছে, বাট সেগুলো তোমার লাগবে না, তোমার জাস্ট জানা থাকলেই হবে যে হাইগেন্স আসলে বলে গেছে কি। ওকে, হাইগেন্স কি বলছে, যদি আমরা নতুন একটা তরঙ্গ মুখ আঁকতে চাই আমরা কি করব, সেকেন্ডারি সোর্স অফ ডিস্টারবেন্স থেকে নতুন গৌণ তরঙ্গ মুখ আঁকবো, সেই গৌণ তরঙ্গ মুখের যে কমন ট্যানজেন্ট, সেই কমন ট্যানজেন্টগুলোকে যোগ করে দিলেই আমরা কি পাবো, নতুন তরঙ্গ মুখ বা নিউ ওয়েভ ফ্রন্টটা পেয়ে যাব। ক্লিয়ার গাইস? এই মোটামুটি আমাদের হাইগেন্স প্রিন্সিপাল, এর বাইরে আর কিছু লাগবে না। ডান, পাঁচটা আছে, পাঁচটাই শেষ, ঠিক আছে? পারবা তো না? যদি না পারো তাহলে দেখো সবগুলোকে মেডিকেলে ভর্তি করে দিব, তারপর খালি কান্দাকাটি করা লাগবে, আর কিছু কিন্তু করতে পারবা না মেডিকেলে পড়লে, ঠিক আছে? না, করতে পারবা, মানুষের সেবা করতে পারবা, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট কান্দাকাটিও করা লাগবে। ভাই আমাকে যখন প্রথমবার, আমার হচ্ছে ওই যে বড় বোন, ও তো ডক্টর, তোমাদের দোয়ায় ও হচ্ছে নেক্সট ইয়ার ইংল্যান্ড চলে যাচ্ছে, ওর FCPS কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছে ইংল্যান্ডে। যাই হোক, ও অনেক ব্রিলিয়ান্ট, আমি তো আসলে কিছুই না। যাই হোক, সো ও হচ্ছে আমাকে অনেক প্রেশার দিছিল যে তোমার ইউ শুড ট্রাই ফর মেডিকেল, তোমার তো আসলে মেডিকেলের জন্য চেষ্টা করা উচিত। ও রাজশাহী মেডিকেল কলেজে ছিল যদিও, আমাকে বলছিল যে তুমি মেডিকেলে পড়ো বা না পড়ো অ্যাটলিস্ট পরীক্ষা দিয়ে আসো, এবং বিশ্বাস করো জাস্ট ওর জন্য আমার মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা লাগছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ এ ডিজাস্টার। এই দুঃখ, এই ট্রমা আমি আমার জীবন থেকে এখনো কাটাতে পারি মেডিকেল অ্যাডমিশন টেস্টের। যাই হোক, আসো গুরুত্বপূর্ণ কিছু তরঙ্গ মুখ। ওকে, এখন তোমার ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন কেস দিতে পারে, যেমন এই কেসগুলো আমরা পড়ে আসছি। ধরো এগুলো হচ্ছে কিছু কমন কোয়েশ্চেন, সব জায়গায় কম বেশি পেয়ে যাবা। ধরো আমি তোমাকে এরকম হচ্ছে একটা উত্তল লেন্স দিলাম, ঠিক আছে? কি দিলাম? একটা উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। ওকে, ধরো এই হচ্ছে একটা উত্তল লেন্স দিয়ে বললাম এই উত্তল লেন্সের মধ্যে এভাবে সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ছে। কি হয়েছে? সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ছে। আচ্ছা বলো তো, লেন্স থেকে বের হওয়ার পরে রশ্মিগুলো কোথায় যাবে? এই রশ্মিগুলো ফোকাসে এসে মিলিত হবে। কোথায়? ফোকাসে। তার মানে এটা আসবে হচ্ছে এখানে, ওকে, এটা আসবে এখানে, এটা আসবে এখানে, এটা আসবে এখানে। এই তো আমি তোমারে বললাম দুই পাশে তরঙ্গ মুখ আঁকো, কেমন আঁকবা বলো? দেখো তুমি চিন্তা করো, বাম পাশটা কি? বাম পাশটা হচ্ছে প্যারালাল লাইট বা প্যারালাল লাইটের বিম বলতে পারো, বা লাইট বিম বলে এটাকে। অনেকগুলা আলোক রশ্মি, একটা আলোক রশ্মিকে আমরা বলি হচ্ছে রে, আর আ বান্ডেল অফ রেস বা হচ্ছে অনেকগুলো আলোক রশ্মি মিলে আমরা বলি হচ্ছে লাইট বিম। সো এটা হচ্ছে প্যারালাল লাইট বিম। প্যারালাল লাইট বিমের জন্য আমাদের যে তরঙ্গ মুখ সেটা কেমন হয় পড়ে আসছে আমরা, প্ল্যানার বা হচ্ছে সমতলীয়। তার মানে এই পাশে তরঙ্গ মুখটা হবে সমতলীয়। কি? সমতলীয়, ঠিক আছে? আচ্ছা ওই পাশে তরঙ্গ মুখ কেমন হবে? দেখো আমরা একটা থিওরি পড়ছিলাম, মনে আছে কিনা? থিওরি অফ রিভার্সিবিলিটি অফ লাইট
মানে লাইট ধরো এইদিকে আসছে, বাট আমরা চাইলে চিন্তা করতে পারি লাইট এখান থেকে গেছে, যদি লাইট এখান থেকে যাইতো তাহলে যেই পথে লাইট আসছে ওই একই পথেই যাইতো। তাহলে দেখো তো তুমি চাইলে এটাকে একটা পয়েন্ট সোর্স হিসেবে চিন্তা করতে পারো না? এটা কি অনেকটা একটা পয়েন্ট সোর্স না? পয়েন্ট সোর্সের জন্য লাইট কীরকম হয়, সরি লাইট না, ওয়েভ ফ্রন্ট কীরকম হয়, তরঙ্গ মুখ কীরকম হয়, গোলাকার। তার মানে এই পাশে তরঙ্গ মুখটা হবে এই এই গোলাকার। কি গোলাকার, বুঝেছো? মানে তুমি এই পাশটাকে একটা পয়েন্ট সোর্স হিসেবে চিন্তা করো। দ্য থিওরি অফ রিভার্সিবিলিটি অফ লাইট। চাইলে আমরা লাইটের ডিরেকশন উল্টা করেও চিন্তা করতে পারি, তাতেও কোনো সমস্যা নেই, তার জন্য লাইটের গতিপথে কোনো পরিবর্তনই আসবে না। ওকে, একদম সহজ। সিমিলারলি তোমার যদি আমি হচ্ছে ধরো কনভেক্স লেন্স না দিয়ে, উত্তল লেন্স না দিয়ে, অবতল লেন্স দিই, কনকেভ লেন্স দিই, লেটস সাপোজ এই, ঠিক আছে এই, ওকে ঠিক আছে এই, ঠিক আছে ওকে। এখন ধরো আলো আসছে কিভাবে, আলো আসছে সমান্তরালে, ঠিক আছে, আলো আসছে এই বরাবর, এই এই এই। আচ্ছা, একটা অবতল লেন্সের মধ্যে আলো যখন পড়ে তখন সেটা কি হয়, অপসারিত হয়। তার মানে আলো যাবে এই দিকে, আলো যাবে এই দিকে, আলো যাবে এই দিকে, আলো যাবে এই দিকে। দেখে মনে হবে পিছনের যে ফোকাস সেখান থেকে আলোটা আসতেছে, দেখে মনে হবে আলো কোন জায়গা থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এখান মানে মনে হবে তোমার কাছে। আর আমি তোমার বললাম দুই পাশে আঁকো, তরঙ্গ মুখ আঁকো, বলো এই পাশে কেমন হবে, এই পাশে তো প্যারালাল লাইট বিম, তার মানে এই পাশে হবে প্লেন বা প্লেন সারফেস, সমতলীয়, এই পাশে হবে সমতলীয়। আচ্ছা ওই পাশে কিরকম হবে, দেখো এই পাশের যে আলোটা সেটাকে তুমি চাইলে একটা পয়েন্ট সোর্স থেকে আসতেছে বলে মনে করতে পারো। এই লাইটটা কই থেকে আসতেছে, একটা পয়েন্ট সোর্স থেকে আসতেছে বলে মনে হয়, তাই না? একটা পয়েন্ট সোর্স থেকে যদি লাইট আসে, তরঙ্গমুখ কেমন হয়, গোলাকার। তার মানে এই পাশে তরঙ্গমুখ কেমন হবে বলো, এই পাশে তরঙ্গমুখ হবে গোলাকার, গোলাকার, বুঝেছো? গোলাকার। জীবনটা আসলে একটা বেদনা গাইস, কি আর করবা বলো, তো পড়ে যাও। ঠিক আছে ওকে। সিমিলারলি তোমাকে হচ্ছে লেন্সের জায়গায় চাইলে দর্পণ দিতে পারে, চাইলে প্রিজমও দিতে পারে। ধরো তোমার এরকম কিছু দিল, প্রিজম তো আসলে খুব সহজ। ধরো আমি তোমাকে বললাম এখানে হচ্ছে প্রিজম আছে, কি আছে, প্রিজম। প্রিজম ভুলে গেছো তো না? মাশাআল্লাহ, এটাই চাচ্ছিলাম, ভুলে যাবা, গুড, ঠিক আছে, তুমি সঠিক পথে আছো। তো ধরো আলো আসছে এইভাবে, ঠিক আছে, এইভাবে এইভাবে, সে আলোক রশ্মি বাঁকাইছে এভাবে এভাবে, দেন হচ্ছে এই দিক গেছে, এই দিক এই দিক। বলো তরঙ্গমুখ কেমন হবে, দেখো সমান্তর আলোক রশ্মি আসছে, সমান্তরালেই গেছে, তাহলে অবশ্যই তরঙ্গমুখ কিরকম হবে, প্ল্যানার বা সমতলীয়। ঠিক আছে, এই পাশেও প্ল্যানার বা সমতলীয়, এই পাশেও হবে সমতলীয়, ওকে, এই পাশেও হবে সমতল। তুমি প্রিজমের এরকম ছবি তোমরা দেখার কথা, দেখো যে প্রিজমের এই পাশে হচ্ছে একটা সমতল আঁকা আছে, ওই পাশেও একটা সমতল আঁকা আছে। এই সমতল আসলে কি, এই সমতল হচ্ছে তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট, বুঝছি? তাহলে ধরো আমি তোমাকে একটা লেন্স দিলাম, কিরকম লেন্স, লেন্স না দর্পণ দিলাম, কিরকম দর্পণ দিবেন ভাইয়া, দর্পণ কোন দর্পণ দিবেন? ধরো আমি তোমাকে দিলাম হচ্ছে উত্তল দর্পণ। কি উত্তল দর্পণ, অবতল দর্পণ দেও আসতে পারে, চিন্তা করে অবতল দর্পণ হলে কি হবে, পারবা, আই গেস। ধরো এই, ঠিক আছে, আলোক রশ্মি কেমনে আসছে, লেটস সাপোজ সমান্তরালেই আসছে। কিভাবে আসছে, সমান্তরালে, সমান্তরালে। বলো কই যাবে, এখানে কি হবে, প্রতিফলন, প্রতিসরণ তো হবে না, দর্পণ ভাই মিরর, তার মানে আলোক রশ্মি যাবে এইভাবে, আহারে কিভাবে, এইভাবে, ঠিক আছে, দেন এইভাবে। দেখলে মনে হবে এই আলো এই যে এখান থেকে আসতেছে, ফোকাস থেকে আসতেছে, দেখলে মনে হবে কি এটা আসতেছে কই থেকে, ফোকাস থেকে, এই যে ফোকাস, এটা হচ্ছে ফোকাস, ওকে। তাহলে বলো এই পাশে তো সমান্তরাল আলোক রশ্মি, তার মানে এই পাশে কি হবে, এই পাশে হবে হচ্ছে প্লেন বা সমতল, কি সমতল। আচ্ছা যে এই আলোর জন্য কি হবে, এটা দেখে কি মনে হচ্ছে একটা পয়েন্ট সোর্স থেকে আসতেছে, তার মানে এইটার জন্য হবে হচ্ছে স্ফেরিক্যাল বা গোলাকার। গাইস মোটামুটি আমাদের কমপ্লিট, আর কিছু লাগবে না। শেষ শেষ শেষ, ফার্স্ট লেকচার অন ফিজিক্যাল অপটিক্স কমপ্লিট। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা পড়াশোনা করব ব্যতিচার নিয়ে বা এবং ইন্টারফারেন্স অফ লাইট নিয়ে। বাট পরবর্তী ক্লাসে আসার আগে আমার অনুরোধ থাকবে অবশ্যই তরঙ্গের যে উপরিপাতন সেটা একটু পড়ে আসবা, প্লিজ প্লিজ, ইটস আ হাম্বল রিকোয়েস্ট। তরঙ্গের উপরিপাতনটা একটু পড়ে আসিস, চ্যাপ্টার 9 ফিজিক্স ফার্স্ট পেপার, তাইলে তোর জন্য বোঝাটা অনেক সহজ হবে। পড়ে না আসলেও সমস্যা নেই, আমি পড়াই দিব, বাট তাও পড়ে আসলে সেটা তোমার জন্য ভালো, গুড ফর ইউ। ওকে, দেখেন কারো কোনো কনফিউশন আছে কিনা, যদি না থাকে আমাদের কমপ্লিট, উই আর ডান, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। মনে হচ্ছে দাদা জবার পুষ্প সংকেত আঁকতেছে।
এগুলা কি দেখতে জবার মতো সামহাও কি বলবো আর আমি এদেরকে নিয়ে যাই হোক তোমাদের নিয়ে আসলে আমার হতাশা ছাড়া খুব বেশি এমনিও কিছু কাজ করে না সো ইটস নাথিং নিউ যাই হোক গাইস বুঝতে পারছি আশা করি কারো কোনো কনফিউশন নাই তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই সবাই খাওয়া দাওয়া করে ঘুমায় যাও পড়ালেখা করে আসলে জীবনে খুব বেশি লাভ নাই জীবনটা এমনি নষ্ট ঠিক আছে পড়ো ভালো মতো নাহলে কিন্তু এই যে এইচএসসি 25 ব্যাচের রেজাল্টের পর যেভাবে পোলাপান কান্দতেছে অমনে কিন্তু কান্দা লাগবে এবং চাই না এভাবে কান্না করো ঠিকঠাকভাবে পড়াশোনা করে যাও ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই দাদা আজকের ক্লাসে বঙ্গবন্ধুর জীবনী পড়ার মতো লাগলো হায় খোদা আস্তাগফিরুল্লাহ এটা তুমি কি বললা ছি এই ক্লাস আবার ব্যাড না হয়ে যায় যাই হোক গাইস আজকের মতো থাকুক এই পর্যন্ত পরবর্তী ক্লাস দেখো আচ্ছা পরের ক্লাসটাও না রাত 10টায় হওয়ার একটু বড় সম্ভাবনা আছে কারণ বুধবারও হয়তো বা আমি হচ্ছে সন্ধ্যাবেলা একটু বুয়েটে থাকতে পারি একটু বুয়েট যাওয়া লাগতে পারে আমার সেক্ষেত্রে আমি জানাই দিব আইদার 8টায় ক্লাস হবে অথবা হচ্ছে রাত 10টায় ক্লাস হবে দিনের বেলায় হয়তো বা ক্লাস নেওয়া হবে না রাত 8টায় বা 10টায় যেটাই করি জানাই দিব এবং সেকেন্ড ক্লাসটা একটু লেন্দি হবে এবং তোমার এটা আসলে মাইনে নিতে হবে সেকেন্ড ক্লাসটা একটু বড় হইলেও মন খারাপ করা যাবে না দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আজকের মতো এই পর্যন্তই গুড বাই টাটা আদিওস গুড নাইট বাই